আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম স্কুল অফ এক্সেলেন্সের লাইভ ক্লাসে। আজকের ক্লাসটা ভূগোল প্রথম পত্রের দুইটা চ্যাপ্টারে, পৃথিবীর গঠন, বায়ুমণ্ডল ও বায়ু দূষণ। দেখো, এই ক্লাসের আমাদের টপিকের নাম কি দেওয়া হয়েছে? শিওর কমন। মানে এই ক্লাসটা করলে এই দুইটা চ্যাপ্টার থেকে তোমার এইচএসসি পরীক্ষাতে যা কোশ্চেন আসবে তুমি উত্তর করতে পারবে। এর ভিতর থেকেই আসবে, এই প্যাটার্নেই আসবে। হয়তোবা তোমার হচ্ছে কনটেক্সটটা চেঞ্জ করে দিবে বা তোমার উদ্দীপকটা সাজানো অন্যভাবে করে দিবে, বাট কোশ্চেন এভাবেই হবে। তো এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা ধারাবাহিকভাবে এমন ক্লাস নিব। আজকে হচ্ছে চ্যাপ্টার 2 অ্যান্ড 4, এই দুইটা চ্যাপ্টারের ক্লাস। এরপর ধরো যে আরো দুইটা চ্যাপ্টারের উপর ক্লাস আসবে, আরো দুইটা। এভাবে আমরা জিওগ্রাফির প্রত্যেকটা চ্যাপ্টারকেই কভার করব এবং এমনভাবে কভার করব যে তোমার এইচএসসি পরীক্ষাতে যাই কোশ্চেন আসুক এই ক্লাসের উপর বেস করে আসবে। মানে এই ক্লাসে যা কিছু পড়ানো হচ্ছে ঠিক সেভাবেই আসবে। তো ক্লাস খুব বেশি লং না, 1.5 ঘন্টা ডিউরেশনের একটা ক্লাস। তো 1-1.5 ঘন্টা ক্লাস করে তুমি যদি দুইটা চ্যাপ্টারের উপর একটা সুন্দর প্রিপারেশন নিতে পারো বা কেমন কোশ্চেন আসবে সেটা বুঝতে পারো, তো আশা করি লস হয় না, বরঞ্চ আরো বেশি লাভ হয়, তাই না? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তো বোর্ড প্রশ্ন সমাধান উপরে লেখা আছে, বাট শুধুমাত্র বোর্ড কোশ্চেন না, অন্যান্য স্কুল কোশ্চেন বা যে ধরনের কোশ্চেন আসে সবকিছু সমাধান হবে। তো প্রথমে হচ্ছে দ্বিতীয় অধ্যায়, যেটা পৃথিবীর গঠন। দেখো, পৃথিবীর গঠন থেকে কোশ্চেন হয়নি এমন কোনো বছর ছিল না এইচএসসি পরীক্ষাতে। প্রত্যেক বছর পৃথিবীর গঠন থেকে কোশ্চেন এসেছে। তো আমরা তার সিকিউ এমসিকিউ দুইটাই দেখবো। তো প্রথমে হচ্ছে সিকিউ। তো দেখো, যে কোশ্চেনটা দেওয়া আছে এটা রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল বোর্ড 2024 এসেছে। তার মানে এই যে তোমরা 26-এ পরীক্ষা দিবে তার 2 বছর আগে এটা এই কোশ্চেনটা এসেছে। আচ্ছা, আবার এটা কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ নাটোর, সেখানেও এটা নির্বাচনী পরীক্ষাতে এসেছে। তো এটা আমরা হচ্ছে একটা বোর্ডকে রেফার করেছি, মানে হুবহু কোশ্চেনের যেহেতু একটা ব্যাপার আছে সেটা। বাট এই কোশ্চেন বহু বছর, আমরাও যখন এইচএসসি পরীক্ষা দিয়েছি তখনও এসেছে, তোমরা এখন পরীক্ষা দিবে এখনো আসবে, মাঝে যারা পরীক্ষা দিয়েছে, আগে যারা পরীক্ষা দিয়েছে তাদেরও এসেছে। মানে এই টপিকটা বা এই স্পেসিফিক বিষয়টা এখান থেকে বারবার এসএসসি পরীক্ষাতে কোশ্চেন আসে। সেটা হচ্ছে কি, দেখো এখানে 3 ধরনের পর্বত দেওয়া আছে, একটা ভাঁজ বিশিষ্ট, একটা লাভা সঞ্চিত হয়ে গঠিত, আর একটা গম্বুজ আকৃতির। তাহলে এই যে 3টা ক্লাসিফিকেশন, যেটা এটা কি কোন জায়গা থেকে করলো বলতো? এই চ্যাপ্টারের নাম হচ্ছে পৃথিবীর গঠন। এই পৃথিবীর গঠনের মধ্যে প্রথমেই দেখবে একটা আলোচনার বিষয় হচ্ছে পৃথিবীর ভূমিরূপ, তাই না? তো ভূমিরূপের মধ্যে সবচেয়ে আলোচ্য ভূমিরূপ হচ্ছে পর্বত। আচ্ছা, তো এই কোশ্চেনটা এসেছে সেই পর্বত থেকে, রাইট? পর্বত থেকে এই কোশ্চেনটা এসেছে। এখন দেখো, পর্বত, সমভূমি, মালভূমি, এই জায়গা থেকে শিওর কমন আসবে। তো এটা তোমরা লিখে রাখো, খাতা নিয়ে বসবে, ক্লাস করার সময় একটু খাতা কলম নিয়ে বসবে। এটা তোমরা লিখে রাখো যে তোমার এইচএসসি পরীক্ষাতে পর্বত, মালভূমি এবং সমভূমি, ঠিক আছে? পর্বত, মালভূমি, সমভূমি থেকে কম আসে, পর্বত এবং মালভূমি, এই দুইটাকে তুমি মার্ক করে রাখো। এখান থেকে একটা সিকিউ তোমাকে অবশ্যই দিবে, ঠিক আছে? এখন দেখো হচ্ছে এইখানে দেওয়া একটু ডেসক্রিপটিভ আকারে, বাট তোমাকে এখানে চিত্র আকারে দিতে পারে। চিত্র আকারে সিকিউ আমরা দেখব। তো ভাঁজ বিশিষ্ট যে পর্বত এখানে বলা হয়েছে, তো তোমাকে এমন কথায় না লিখে একটা চিত্র দিবে, ভাঁজ বিশিষ্ট পর্বতের একটা চিত্র দিবে, এমন হতে পারে। আবার এখানে লাভা সঞ্চিত হয়ে গঠিত হয়েছে, এভাবে তোমাকে ব্যাখ্যা না দিয়ে একটা চিত্র দিতে পারে, ঠিক আছে? আবার গম্বুজ আকৃতির পর্বতের কথা বলা হয়েছে, চিত্র দিতে পারে। আরো একভাবে তোমার সাজিয়ে দিতে পারে। সেটা কিভাবে? দেখো, বলবে যে তোহা গ্রীষ্মের ছুটিতে জাপানে বেড়াতে গেল। জাপানে বেড়াতে গিয়ে সে বিশেষ এক ধরনের পর্বত দেখলো, যেই পর্বতটা আমাদের বাংলাদেশের উত্তরাঞ্চলে হিমালয় পর্বত থেকে ভিন্ন প্রকৃতির। এমন একটা উদ্দীপক তোমাকে দিল, দিয়ে তোমাকে গ নম্বরে জিজ্ঞাসা করলো যে হচ্ছে তোহা জাপানে বেড়াতে গিয়ে যে ধরনের পর্বত দেখলো তার গঠন বা তার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তো এখন জাপানের যে পর্বতগুলো আছে সেগুলো কোন ধরনের পর্বত? আমরা যদি টেক্সট বইটা পড়ে থাকি বা আমাদের যে ফ্রি ক্লাসগুলো হয়েছিল অন্তত সেগুলোও করে থাকি, তো তোমরা দেখবা যে জাপানের যে পর্বতগুলো আছে সেগুলো সাধারণত আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে গঠিত হয়েছে। তার মানে সেগুলো হচ্ছে লাভা সঞ্চিত হয়ে গঠিত হওয়া পর্বত, ঠিক আছে? যেমন জাপানের ফুজিয়ামা হচ্ছে বিখ্যাত পর্বতমালা, এবং যারা জাপানে বেড়াতে যায় মূলত মাউন্ট ফুজি বা ফুজিয়ামা এটাই মূলত দেখে থাকে। আচ্ছা, আবার ওই যে উদ্দীপকে তোহা কি দেখলো, যে বাংলাদেশের উত্তরে হিমালয় পর্বত থেকে এই পর্বতগুলো ডিফারেন্ট। তো বাংলাদেশের উত্তরে যে হিমালয় পর্বত সেটা হচ্ছে ভাঁজ বিশিষ্ট পর্বত, ঠিক আছে? তো এখন তোমাকে যদি বলে ঘ নম্বরে যে দুইটার মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো, তার মানে তোমার ভাঁজ বিশিষ্ট পর্বত এবং লাভা সঞ্চিত গঠিত পর্বতের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করতে বলছে।
তো বিষয়টা দেখো যে এখানে কোশ্চেন হতে পারে তিন প্রকারে, উদ্দীপক সাজানো থাকতে পারে তিন প্রকারে। এক নম্বর হচ্ছে এমন জাস্ট ইনফরমেশন দিয়ে, ছোট ছোট ইনফরমেশন দিয়ে। দুই নম্বর হচ্ছে চিত্র দেওয়ার মাধ্যমে, সেটা আমরা দেখব। আর তিন নম্বরে হচ্ছে একটা গল্পের আকারে উদ্দীপক দিতে পারে। তার মানে এই তিন ধরনের উদ্দীপক নিয়ে তুমি যদি একটু সাবধান হয়ে যাও, এখান থেকে শিওর একটা কোশ্চেন কমন পাবে। আচ্ছা, তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে ডেফিনেটলি এখানে তোমরা কোশ্চেনের মাধ্যমে জিজ্ঞাসা করবে। স্পেসিফিক কোনো জিজ্ঞাসা থাকলে, কোনো বিষয় না বুঝতে পারলে অবশ্যই জিজ্ঞাসা করবে, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন তাহলে আমরা কোশ্চেনে আসি। তো ক নম্বর কোশ্চেনে বলছে যে মালভূমি কাকে বলে। আচ্ছা, তো তোমাদের পারসেপশন কি, মালভূমি কাকে বলে? দেখো যে পৃথিবীর আলোচিত যে ভূমিরূপগুলো আছে তার মধ্যে সর্বোচ্চ হচ্ছে পর্বত, পর্বতের চেয়ে নিচু হচ্ছে পাহাড়, এবং পাহাড়ের চেয়ে নিচু হচ্ছে মালভূমি, এবং সর্বনিম্ন সমভূমি, রাইট? এখন আমরা কিভাবে মনে রাখবো? তো কোনো ভূমিরূপের উচ্চতা যদি এমন হয় যে সমভূমি থেকে বা সমুদ্র পৃষ্ঠ থেকে, তুমি মনে রাখো সমভূমি না, সমুদ্র পৃষ্ঠ থেকে কোনো স্থানের উচ্চতা যদি সমুদ্র পৃষ্ঠ থেকে 1000 মিটারের বেশি হয়, ঠিক আছে, 1000 মিটারের বেশি হয়, তাহলে সেটা হচ্ছে পর্বত, ঠিক আছে? এই একদম কর্নারের লেখা দেখতে পাচ্ছ, যদি 1000 মিটারের চেয়ে বেশি উচ্চতা হয় তাহলে সেটা পর্বত। যদি উচ্চতা হয় 600 মিটার থেকে 999 মিটার পর্যন্ত, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে পাহাড়। আচ্ছা, তাহলে 600 মিটার থেকে 999 মিটার পর্যন্ত সেটা পাহাড়, 1000 মিটারের ঊর্ধ্বে গেলে সেটা পর্বত। আচ্ছা, যদি 200 মিটার থেকে শুরু হয় এবং 599 মিটার পর্যন্ত যায়, তো সেটাকে আমরা বলবো মালভূমি, ঠিক আছে? সেটাকে আমরা বলবো হচ্ছে মালভূমি। আর সমুদ্র পৃষ্ঠ থেকে যার উচ্চতা 199 মিটারের মধ্যে, তার মানে 0 থেকে 199 মিটার এর মধ্যে যদি উচ্চতা হয়, সেটাকে আমরা বলবো সমভূমি, ঠিক আছে? তাহলে 1000 মিটারের বেশি হলে পর্বত, 600 মিটার থেকে 999 মিটারের মধ্যে হলে পাহাড়, 200 মিটার থেকে 599 মিটারের মধ্যে হলে মালভূমি, এবং 0 থেকে 199 মিটার পর্যন্ত হচ্ছে সমভূমি। এটা হচ্ছে আমরা উচ্চতার একটা ক্লাসিফিকেশন দেখতে পেলাম। আচ্ছা, তো তোমাকে যখন ডিফাইন করতে বলবে, এই উচ্চতার সাথে একটু বৈশিষ্ট্য তোমাকে লিখতে হবে ডেফিনেশনের মধ্যে, সংজ্ঞার মধ্যে। সেটা কেমন? দেখো যে পর্বতের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এর মধ্যে অনেক খাস থাকে, এর হচ্ছে শৃঙ্গ থাকে, এমন থাকতে পারে। পাহাড়ের ক্ষেত্রেও সেম বিষয়, বাট মালভূমির ক্ষেত্রে দেখা যায় যে এর কোনো শৃঙ্গ থাকে না। মালভূমি অনেকটা সমভূমির মতো, কিন্তু সমভূমির চেয়ে অনেক উচ্চতায় এর অবস্থান। সমভূমি কেমন হয়? এখানে কোনো উঁচু ঢাল থাকে না, খাড়া ঢাল থাকে না, এখানে কোনো উঁচু খাস থাকে না, হ্যাঁ, বা শৃঙ্গ থাকে না, এমন কিছু থাকে না। মালভূমিও সেম, কিন্তু মালভূমি সমভূমির চেয়ে অনেক উপরে অবস্থিত, অনেক উচ্চতায় অবস্থিত, ঠিক আছে? তাহলে আমি সংজ্ঞা কিভাবে লিখবো? সংজ্ঞা হচ্ছে যে সমুদ্র পৃষ্ঠ থেকে সাধারণত 200 থেকে 599 মিটার পর্যন্ত উচ্চতার মধ্যে এমন ভূমিরূপ যাতে কি নাই, যার বৈশিষ্ট্য অনেকটা সমভূমির মতো, যাতে কোনো খাড়া ঢাল নাই, উচ্চ শৃঙ্গ বা খাজ নাই, তাকে আমরা কি বলি? মালভূমি বলি। কি বুঝতে পারছো? এই সংজ্ঞাটা লিখলে তোমাকে ফুল মার্কস দিবে, 1 মার্কস দিয়ে দিবে। আচ্ছা, খ নম্বরে বলছে পলল সমভূমি কিভাবে গঠিত হয় ব্যাখ্যা করো। পলল শব্দের অর্থ কি? এই যে এখানে বলছে পলল, এই পলল শব্দের অর্থ হচ্ছে মূলত পলি সঞ্চিত হওয়া, ঠিক আছে? পলি থেকে, আমি পালি লিখেছি ভুল করে, এখানে হবে পলি, ঠিক আছে? তো পলি মাটি আমরা জানি না, এই পলি থেকে মূলত পলল এসেছে। তো নদী যখন প্রবাহিত হয় তখন নদীর ক্ষয় কার্য ঘটে, অর্থাৎ নদী তার দুই তীর থেকে বিশাল পরিমাণে মাটির ক্ষয় ঘটায়, এবং এই মাটিগুলো কোথায় যায়? এই মাটিগুলো নদীর পানির দ্বারা প্রবাহিত হয়, এবং নদী যখন তার শেষ পর্যায়ে চলে আসে, বার্ধক্যের স্টেজে চলে আসে, সমুদ্রে গিয়ে মিশবে এমন অবস্থাতে চলে আসে, তখন এই পলিগুলো ওই জায়গাতে এসে জমা হতে থাকে, এবং নদীর মোহনাতে এসে, মানে সমুদ্রে এসে যখন মিশবে, এই মোহনা অঞ্চলে পলি জমার মাধ্যমে কি করে? সমভূমি গঠন করে। সেটাকে বলা হয় পলি সমভূমি বা পলল সমভূমি। কি বুঝতে পারছো? যেমন দেখো বাংলাদেশের যে বড় বড় নদীগুলো আছে, পদ্মা, মেঘনা, যমুনা, এরা তো পরবর্তীতে মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। তো তুমি যদি বাংলাদেশের মানচিত্র দেখো, তো দেখবা যে এই মেঘনা নদী যখন বঙ্গোপসাগরে গিয়ে মিশছে, এর যে মোহনা, সেখানে অনেকগুলো দ্বীপ আছে, এবং এই দ্বীপগুলোতে মানুষ বসবাস করে। তো এই দ্বীপগুলো যদি পাহাড়ি হতো তাহলে নিশ্চয়ই মানুষ বসবাস করতো না, কিন্তু এটা পাহাড়ি না, এগুলো সমভূমি। তো এগুলা মূলত পলি জমে জমে সমভূমিগুলো গঠিত হয়েছে। আবার তুমি দেখবা যে এগুলা ঠিক বার্ধক্য স্টেজে না গেলেও
তার যে স্বাভাবিক স্টেজ সেইখানেও পলি জমে জমে অনেক সমভূমি গঠন করে, যেগুলোকে আমরা বালুচর বা দ্বীপ হিসেবে বলে থাকি। তুমি যদি বাংলাদেশের নাটোর, রাজশাহী, দিনাজপুর এই যে অঞ্চলগুলো আছে, দিনাজপুর না সরি, চাঁপাইনবাবগঞ্জ এই যে অঞ্চলগুলো আছে, তো এই অঞ্চলে দেখবা যে পদ্মা নদীর যে প্রবাহটা কুষ্টিয়া পর্যন্ত, দেখবা অনেক বালুচর আছে যেখানে তোমার আলু, মরিচ এইগুলা চাষাবাদ করা হয়। তো এগুলা মূলত পলির দ্বারা সঞ্চিত হয়ে এই ভূমিরূপগুলো গঠন হয়েছে, সেই কারণে এগুলো খুবই উর্বর এবং চাষাবাদযোগ্য। আচ্ছা, এখানে কারো কোনো কোশ্চেন আছে? পুষ্পা খাতুন, ওয়ালাইকুম আসসালাম। বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দিও এবং নিজেদের টাইম লাইনে ক্লাসটা শেয়ার দিয়ে রাখতে পারো, বন্ধুদেরকে মেনশন দিলে তারাও ক্লাসটা করতে পারবে। ওকে, তারপর আমরা দেখি উদ্দীপকের পর্বত 3-এর বর্ণনা দাও। 3 ধরনের যে পর্বত আছে তার মধ্যে বলছে যে পর্বত 3-এর বর্ণনা দাও। পর্বত 3 কোনটা? এই যে দেখো, এটা গম্বুজ আকৃতির। আচ্ছা, তো এই গম্বুজ আকৃতির পর্বত তোমাকে ব্যাখ্যা দিতে বলছে। তো ব্যাখ্যা দেওয়ার সময় তুমি কি করবা? তুমি এর চিত্রটা অঙ্কন করবা, যেহেতু এখানে চিত্র দেওয়া নাই, ঠিক আছে? সচিত্র ব্যাখ্যা প্রদান করবা। জিওগ্রাফিতে আমি সবসময় বলেছি, যেখানে চিত্র দেওয়ার সুযোগ আছে চিত্র অঙ্কন করবা, এবং চিত্রগুলো এখনই বাসা থেকে প্র্যাকটিস করো। যাদের আঁকা আঁকির হাত ভালো নয় তারা এখন থেকে একটু চেষ্টা করো যে আঁকার হাতটা যাতে একটু ভালো হয়, এতে তোমার পরীক্ষার মার্কসটা বেড়ে যাবে। আচ্ছা, তো গম্বুজ আকৃতির পর্বত, এখানে তুমি বলবা যে উদ্দীপকে পর্বত 3 দ্বারা গম্বুজ আকৃতির পর্বতকে নির্দেশ করা হয়েছে, যার সচিত্র ব্যাখ্যা নিম্নে প্রদান করা হলো। এবার তুমি গম্বুজ আকৃতি পর্বতের চিত্র অঙ্কন করবা, মানে অনেকটা দেখতে যে গম্বুজের মতো, তাই না? এই যে এমন হচ্ছে গম্বুজ আকৃতির পর্বত। তো এগুলোর বৈশিষ্ট্য কেমন? তুমি এবার এর বৈশিষ্ট্য যাবা না, এখানে যেহেতু বলছে যে বর্ণনা দাও, তো বর্ণনার ক্ষেত্রে বেশ কিছু পয়েন্ট ইন্ডিকেট করতে হয়। কি কি পয়েন্ট? এখানে পয়েন্টের মধ্যে তুমি প্রথমে রাখবা হচ্ছে উৎপত্তির কারণ, ঠিক আছে? উৎপত্তির কারণ, এই পয়েন্টটা তুমি ব্যাখ্যা করবা, মানে এটা কিন্তু ব্যাখ্যামূলক, বুঝছো? এগুলো ব্যাখ্যামূলক, উৎপত্তির কারণ। এখন এই গম্বুজ আকৃতির পর্বতের উৎপত্তির কারণ কি? ভূপৃষ্ঠের নিচে যদি লাভা সঞ্চিত হয় এবং লাভার উচ্চচাপে এগুলো যদি বাইরে আসার জন্য প্রেসার দেয়, এবং ভূত্বক যদি মোটামুটি কঠিন শিলা দ্বারা গঠিত হয়, তাহলে ওই লাভাকে কঠিন শিলা বাধাপ্রাপ্ত করে, এবং এই বাধাপ্রাপ্ত হওয়ার কারণে লাভাগুলো বাইরে আসতে পারে না, কিন্তু অতিরিক্ত চাপের কারণে ভূপৃষ্ঠকে স্ফীত করে দেয়, এবং এর ফলে ধীরে ধীরে তোমার গম্বুজ আকৃতির পর্বত সৃষ্টি হয়। ঠিক আছে, এর ভিতরে কিন্তু মূলত লাভা থাকে, এর উৎপত্তির কারণ। এবং 2 নম্বরে গিয়ে লিখবা হচ্ছে তার বৈশিষ্ট্য, ঠিক আছে? তার বৈশিষ্ট্যগুলো গিয়ে লিখবা হচ্ছে 2 নম্বরে। ঠ না, বানানটাতে ট হবে। বৈশিষ্ট্যগুলো 2 নম্বরে লিখবা। এখন বৈশিষ্ট্যের মধ্যে তুমি যেটা এখানে 2 লিখেছো, এবার তাহলে এখানে লিখবা ক, খ, গ, এভাবে লিখবা, ঠিক আছে? ক, খ, গ, ঘ, এভাবে তুমি বৈশিষ্ট্যগুলো লিখবা। তো গম্বুজ আকৃতি পর্বতের বৈশিষ্ট্যগুলো কি কি? সাধারণত গম্বুজ আকৃতির পর্বত খুব বেশি উঁচু হয় না, এগুলোর আয়তন ছোট হয় এবং দেখতে অনেকটা গম্বুজের আকৃতির হয়। সাধারণত এটা বিশাল মহাদেশ ব্যাপী বিস্তৃত হয় না, এবং এর খুবই উচ্চ শৃঙ্গ থাকে না, ঠিক আছে? এগুলো তুমি লিখবা, লিখলেই হয়ে যাবে। মোটামুটি 5টা বৈশিষ্ট্য লিখতে পারলেই হয়ে গিয়েছে। আচ্ছা, এর কারণ কি? কারণ তুমি এখানে লিখছো মাত্র 3 মার্কের একটা কোশ্চেন, তো 3 মার্কে উৎপত্তির কারণ, বৈশিষ্ট্য এবং শেষে লিখবা উদাহরণ, ঠিক আছে? এবার 3 নম্বরে তুমি লিখবা হচ্ছে কি উদাহরণ, মানে কোন পর্বতগুলো এই শ্রেণীর। তো বলো তো কোন পর্বতগুলো এই শ্রেণীর? তোমরা কেউ জানো? কমেন্টের মাধ্যমে একটু জানাও দেখি কোন পর্বতগুলো গম্বুজ আকৃতির পর্বত, ঠিক আছে? জানো কেউ? আচ্ছা, গম্বুজ আকৃতি পর্বতের উদাহরণ তোমরা জানো না? আচ্ছা, মনে হয় একটু তোমাদের কাছে দেরিতে ব্রডকাস্ট হচ্ছে, তোমরা একটু আনসার করো, সমস্যা নেই, আমি আলোচনা করতে থাকি। আচ্ছা, তো দেখো এখন এই যে তুমি 3টা পয়েন্ট যে আলোচনা করলা, উৎপত্তির কারণ, বৈশিষ্ট্য এবং উদাহরণ, তোমার মার্ক হচ্ছে 3। তো তুমি কি কি দিচ্ছ? একটা চিত্র দিচ্ছ, এর উৎপত্তির কারণ দিচ্ছ, এর বৈশিষ্ট্য দিচ্ছ 4 থেকে 5টা, এবং উদাহরণ দিচ্ছ, এবং শেষে একটা কনক্লুশন লিখবা, আবার উপরে ইন্ট্রোডাকশন লিখেছো। তো দেখো এমন গোছানো যদি এটা লেখা হয়, তো তোমার এখানে মার্কস কাটার কোনো অপশন থাকে না। 3 মার্কের মধ্যে 1 মার্কও কাটার কোনো সুযোগ থাকে না, ইভেন হাফ মার্ক কাটার কোনো সুযোগ থাকে না। তো ডেফিনেটলি এভাবে লিখলে তুমি মার্কসটা বেশি পাচ্ছ। আচ্ছা, ঘ নম্বর কোশ্চেনে বলছে উদ্দীপকের পর্বত 1 ও 2 এর মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো। 1 এবং 2, তো 1 নম্বরে হচ্ছে ভাঁজ বিশিষ্ট ভঙ্গিল বা ভাঁজ পর্বত যেটাকে আমরা বলি, এবং 2 নম্বরে হচ্ছে লাভা সঞ্চিত, ঠিক আছে? আগ্নেয়গিরির যে লাভা সঞ্চিত পর্বত সেটা। আচ্ছা, তো তুমি যখন এর পার্থক্য বিশ্লেষণ করবা চিত্র এঁকে, পাশাপাশি 2টারই চিত্র অঙ্কন করবা, ভাঁজ বিশিষ্ট পর্বত এবং লাভা সঞ্চিত পর্বতের চিত্র অঙ্কন করবা। তো চিত্র অঙ্কন করার পর তুমি যখন এর পার্থক্যগুলো লিখবা, ডিরেক্ট তুমি পয়েন্ট করে ফেলবা, ঠিক আছে? তো তুমি সরাসরি লিখবা পার্থক্য, বুঝছো? যাদের
হাতের লেখা ভালো তারা পার্থক্য লেখার সময় বক্স করবা, ঠিক আছে? এমন বক্স করে তুমি দুই দিকে পার্থক্য লিখবা, বুঝছো? দুই দিকে পার্থক্য লিখবা। তো পার্থক্যের মধ্যে দুইটার মধ্যে উৎপত্তির কারণ ভিন্ন। ভাঁজ পর্বত যেগুলো আছে সেগুলো ভূমিকম্পের ফলে হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে এগুলা উৎপত্তি হয়, আর আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে লাভা সঞ্চিত পর্বত গঠিত হয়। তো ভাঁজ পর্বতে উঁচু উঁচু শৃঙ্গ থাকে, আর লাভা সঞ্চিত পর্বতে উঁচু শৃঙ্গ থাকে না। লাভা উৎপত্তি বন্ধ হয়ে গেলে তার উপরে একটা লেক আকৃতির কিছু একটা তৈরি হয়, যেটা আবার ভাঁজ পর্বতে তৈরি হয় না। ভাঁজ পর্বতে জীবাশ্ম পাওয়া যায়, যেটা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে লাভা সঞ্চিত পর্বত সেটাতে পাওয়া যায় না। লাভা সঞ্চিত পর্বতে খনিজ সম্পদ পাওয়া যায়, যেটা আবার ভাঁজ পর্বতে পাওয়া যায় না। পৃথিবীর উঁচু উঁচু পর্বতগুলো ভঙ্গির বা ভাঁজ পর্বতের, কিন্তু সেই তুলনায় লাভা সঞ্চিত পর্বতগুলো এতটা উঁচু নয়। তো ভাঁজ পর্বতের বৈশিষ্ট্য হচ্ছে এশিয়ার হিমালয়, ইউরোপের আল্পস, দক্ষিণ আমেরিকার আন্দিজ, ঠিক আছে? এইগুলো হচ্ছে তোমার ভাঁজ পর্বতের বৈশিষ্ট্য। আর লাভা সঞ্চিত পর্বতের বৈশিষ্ট্য হচ্ছে জাপানের ফুজিয়ামা, ইতালির ভিসুভিয়াস, এগুলা। তো দেখো যে এভাবে তুমি যদি আনসার করো, তো আমি মোটামুটি কয়টা বলে ফেলেছি? সাত আটটা মনে হয় বলে ফেলেছি। তো তুমি যদি সাত আটটা পার্থক্য দেখাতে পারো, আর উপর একটা ইন্ট্রোডাকশন এবং নিচে একটা কনক্লুশন, ফুল মার্কস। 1 মার্কস তোমার এখানে কাটবে না। তো দেখো জিওগ্রাফি এমন একটা সাবজেক্ট যে তুমি লেখার জন্য যথেষ্ট টাইম পাও, ঠিক আছে? কেউ বলতে পারবে না যে আমি জিওগ্রাফি পরীক্ষাতে 5টা সিকিউ আনসার করার জন্য পর্যাপ্ত সময় পাই নাই, এই কথা কেউ বলতে পারবে না। এর কারণ কি, এখানে হিউজ টাইম থাকে, হিউজ টাইম। তার কারণ দেখো যে তোমার 5টা সৃজনশীল লেখার জন্য 2 ঘন্টা 35 মিনিট তোমাকে সময় দিবে, বাট বাংলাতে বা এই সাবজেক্টগুলোতে যেগুলোতে 7টা সিকিউ আনসার করতে হয়, তোমাকে 2 ঘন্টা 30 মিনিট সময় দিবে। তো তোমাকে 2টা সৃজনশীল কম লিখতে হচ্ছে, উল্টা দিকে 5 মিনিট বেশি টাইম পাচ্ছ তুমি। টাইম হিউজ। তো তোমাকে ভেবে চিনতে সুন্দর হাতের লেখা করে, চিত্র অঙ্কন করে লেখার জন্য পর্যাপ্ত সময় দিচ্ছে, তো তুমি সেভাবেই লিখবে। তাহলে এই যে দেখো একটা সিকিউ তোমাকে বললাম, এই সিকিউটা 100% তোমার এসএসসি পরীক্ষাতে আসবে। লিখে রাখো, 100% আসবে। উদ্দীপকটা হুবহু এমন থাকবে না, এমন থাকতেও পারে, আবার গল্প আকারে উদ্দীপকটা দিতে পারে, আবার তোমার দিতে পারে কি আকারে, চিত্র আকারে। বাট এই যে পর্বতের গঠন বা মালভূমির গঠন, এগুলা থেকে একটা সিকিউ 100% এসএসসি পরীক্ষাতে। এটা ওপেন চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, এটা 100% আসবেই, ঠিক আছে? ওকে। 2 নম্বর কোশ্চেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা থেকে কোশ্চেন হবে। দেখো এই কোশ্চেনটা রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল বোর্ড 2024-এরই কোশ্চেন, এবং এটা বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ঢাকা, এখানে টেস্ট পরীক্ষাতে এই কোশ্চেনটা এসেছিল, সেটা আবার পরবর্তীতে বোর্ড পরীক্ষাতেও এসেছে। আচ্ছা, তো দেখো যে পৃথিবীর গঠন এই চ্যাপ্টারের শেষ দিকে গিয়ে আমরা বাংলাদেশের ভূমিরূপ এটা নিয়ে ধারণা পেয়েছি। তো এখানে উদ্দীপকটা যেভাবে সাজানো আছে বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে। তো এখানে ক একটা সেগমেন্ট, সেখানে বলছে দ্বিতীয় বৃহত্তম সোপান অঞ্চল, এবং খ সেগমেন্টে বলছে দক্ষিণ পূর্বে অবস্থিত, যার ভূমিরূপ ভাঁজ বিশিষ্ট। তো এই উদ্দীপকটা 2 ভাবে দিতে পারে তোমাকে, বা 3 ভাবে দিতে পারে তোমাকে। এই একটা যেটা তোমার একটু ফ্লো চার্ট টাইপের, এইভাবে তোমাকে দিতে পারে। 2 নম্বরে দিতে পারে বাংলাদেশের একটা মানচিত্র অঙ্কন করার মাধ্যমে, এবং 3 নম্বরে দিতে পারে একটা গল্পের আকারে, ঠিক আছে? মানচিত্র দিলে কেমন দিবে তোমাদেরকে দেখিয়ে দিই। ছোট করে আমি একটা এখানে মানচিত্র অঙ্কন করি। ধরো যে এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র, কাছাকাছি বুঝতে পারবা, এটা ধরো বাংলাদেশের মানচিত্র। এখন এই বাংলাদেশের মানচিত্রে তোমাকে কিছু অঞ্চল ইন্ডিকেট করে দিবে। এটাকে বললো যে ক অঞ্চল, এবং এটাকে বললো খ অঞ্চল, এটাকে বললো গ অঞ্চল, এমন তোমাকে বলবে, ঠিক আছে? তো নরমালি এখানে যে ক অঞ্চলটা বললো, এটা কি বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, রাইট? এটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। আচ্ছা, এবং এটা হচ্ছে কি ওই যে রাজশাহীর যে প্লাস্টোসিন কালের সোপান সমূহের মধ্যে বরেন্দ্রভূমি, সেটা, তাই না? আচ্ছা, তো এটা হচ্ছে প্লাইস্টোসিন, আমি সংক্ষেপে জাস্ট প্লাই লিখে রাখতেছি, প্লাইস্টোসিন। এবং এই যে গ নম্বর, এটা সাম্প্রতিক কালের প্লাবন সমভূমির অংশ, তাহলে এটা হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, শুধু সাম্প্রতিক কাল লিখে রাখতেছি। আচ্ছা, তো এভাবে তোমাকে বাংলাদেশের যে ভূমিরূপ, 3 ধরনের ভূমিরূপকে ইন্ডিকেট করে দিতে পারে, এমন ফ্লোচার্ট আকারে দিতে পারে। আরেক ফর্মে তোমাকে দিতে পারে, সেটা হচ্ছে গল্পের আকারে। সেটা কেমন? বলবে যে মেহের শীতের ছুটিতে পার্বত্য চট্টগ্রামের অমুক একটা জায়গাতে বেড়াতে গিয়েছে, বা সে বলবে রাজশাহী থেকে এই জায়গাতে বেড়াতে গিয়েছে, বা কুমিল্লা থেকে এই জায়গাতে বেড়াতে গিয়েছে। রাজশাহী বেশি দেয় নরমালি। আচ্ছা, তো সে গিয়ে দেখতে পেল যে সেখানকার ভূমিরূপ তার নিজ এলাকার ভূমিরূপ থেকে ভিন্ন। এভাবে তোমাকে একটা উদ্দীপক সাজিয়ে দিবে। তো এই যে মেহেরের বাসা রাজশাহী, এটা তো প্লাস্টোসিন কালের সোপান সমূহের মধ্যে বরেন্দ্রভূমি। আবার সে বেড়াতে গিয়েছে পার্বত্য চট্টগ্রাম, যেটা আবার টারশিয়ারি যুগের পাহাড় সমূহের অন্তর্ভুক্ত। তো 2 অঞ্চলের মধ্যে তো পার্থক্য আছে। এবার তোমাকে বলবে যে হচ্ছে যে মেহেরের নিজ অঞ্চলের যে ভূমিরূপ
তার ব্যাখ্যা দাও। তো মেহেরের নিজ অঞ্চলে ভূমিরূপ হচ্ছে প্লাস্টোসিন কালের সোপান সমূহ, যার তিনটা ভাগ আছে, বরেন্দ্র ভূমি, মধুপুর ও ভাওয়ালের গড় এবং লালমাই পাহাড়। তিনটা ক্লাসিফিকেশন তোমাকে আলোচনা করতে হবে। এবার ঘ নম্বরে বলবে দুই অঞ্চলের মধ্যে একটা পার্থক্য দেখাও। এবার তুমি পার্বত্য চট্টগ্রামের যে অঞ্চলটা, সেটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে আছে, আবার এইদিকে সিলেট অঞ্চলে আছে। সেটা তোমাকে এক্সপ্লেন করতে হবে যে উত্তর পূর্ব, তোমার হচ্ছে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব দুই অঞ্চলের যে পাহাড়ি অঞ্চল, দুইটাকে এক্সপ্লেন করতে হবে। এভাবে তুমি আনসার করবা যখন তোমাকে বলবে গল্পের আকারে। আবার চিত্রের মাধ্যমে দিলে এভাবে দিবে, আনসার করতে পারবা। আরেকটা হচ্ছে ঠিক এমন তোমাকে ফ্লো চার্ট আকারে দিবে। বাট এই জায়গাটা থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা 99.9%। তার মানে দেখো প্রায় 100%-এর কাছাকাছি যে এই কোশ্চেনটা তোমাকে এইচএসসি পরীক্ষাতে দিবে। আচ্ছা, বলছো যে কি, আমি একটু কমেন্টগুলো দেখার চেষ্টা করি। এইচএসসি 26-এর জিওগ্রাফি ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপারের সাজেশন দিতে পারবেন? আচ্ছা, এইচএসসি 26-এর জন্য আমাদের যে নিয়মিত ক্লাসগুলো হচ্ছে, প্রত্যেকটা ক্লাসে সাজেশন থাকতেছে। তো তুমি ভাইয়া রিকোয়েস্ট করবো যে আমাদের পেজটাতে খেয়াল রেখো এবং ক্লাসগুলো করো। যেমন আজকের যে হচ্ছে ক্লাসটা হচ্ছে, এটাও তো বলা হলো না যে শিওর কমন, তার মানে দুইটা চ্যাপ্টার থেকে পূর্ণাঙ্গ সাজেশনই চলবে। মানে যে কোশ্চেনগুলো সলভ করা হচ্ছে, দেখো এগুলো তোমরা নিজেরাও সলভ করতে পারতে, বাট সাজেশন এগুলাই যে এইখান থেকে কি কোশ্চেনটা আসবে। তার মানে কি, এই সেকেন্ড চ্যাপ্টার তার একটা টপিক, ঠিক আছে, তার এই টপিক থেকে কি কোশ্চেন আসবে সাজেশন দেওয়া হয়ে যাচ্ছে। এবার এই টপিক থেকে কি কোশ্চেন আসবে সাজেশন দেওয়া হয়ে যাচ্ছে। তো তুমি একটা যখন ক্লাস করবে, এই যে এই ক্লাসে দুইটা চ্যাপ্টার পড়ানো হবে, এই দুইটা চ্যাপ্টার থেকে কি কি সিকিউ কি কি এমসিকিউ আসবে, তার পূর্ণাঙ্গ সাজেশন তুমি পেয়ে যাচ্ছ। তো তুমি জাস্ট ভাইয়া ক্লাসগুলো করো, সাজেশন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আর তুমি যদি বলো যে কোন কোন চ্যাপ্টারগুলো পড়তেই হবে, কোশ্চেন হবেই, সেগুলো হচ্ছে 2, 3, 4, 5 আর হচ্ছে বা 6 এবং শেষের হচ্ছে 9, এগুলা থেকে কোশ্চেন হবেই, ঠিক আছে, এগুলা থেকে কোশ্চেন হবেই। আর এমনিতে নর্মালি ক্লাসগুলো করো, তাহলে আশা করি যে তুমি সলভ করতে পারবে, সাজেশন বুঝতে পারবে। তো দেখো ক নম্বরে জিজ্ঞাসা করছে সমভূমি কাকে বলে। আচ্ছা, তো এর আগে আমরা সলভ করলাম কি মালভূমি কাকে বলে। তো সেখানে আমরা দেখেছিলাম যে সমভূমির উচ্চতা নর্মালি তোমার ইয়া থেকে, সমুদ্র পৃষ্ঠ থেকে 199 মিটারের মধ্যে, এবং এর কোনো ইয়া নাই, উচ্চ কোনো শৃঙ্গ নাই, তারপর হচ্ছে উঁচু নিচু খুব বেশি ভূভাগ নাই, তারপরে এর কোনো কি নাই, ঢাল নেই। তো আবার ঢাল থাকলে সেটা খুবই সামান্য, যেটা ধীরে ধীরে সমুদ্রে গিয়ে মিশে যায়, বোঝা যায় না, তো এমন। আচ্ছা, তো আমি যদি সংজ্ঞা লিখি তাহলে লিখবো সাধারণত সমুদ্র পৃষ্ঠ থেকে 0 থেকে 199 মিটার পর্যন্ত উঁচু, এবং যেখানে কোনো উচ্চ শৃঙ্গ নেই এবং কোনো খাড়া ঢাল নেই, সে ধরনের ভূমিরূপকে কি বলি, সে ধরনের ভূমিরূপকে আমরা বলি সমভূমি, ঠিক আছে। খ নম্বরে বলছে বাংলাদেশের পাহাড়গুলো গিরিজনী আলোড়নের ফলে সৃষ্টি হয়েছে, ব্যাখ্যা করো। আচ্ছা, তোমাকে আগে গিরিজনী আলোড়ন কি এটা তো বুঝতে হবে, এটা না বুঝতে পারলে তুমি আনসার করতে পারবে না। তো গিরি শব্দের অর্থ কি? আচ্ছা, গিরি শব্দের অর্থ কি? তো আমরা একটা গান শুনেছি না, দুর্বার গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে। তো এই দুর্বার গিরি বলতে কি বোঝানো হয়েছিল? দুর্বার গিরি বলতে বোঝানো হয়েছিল মূলত দুর্বার পাহাড়, ঠিক আছে। আচ্ছা, তো গিরি শব্দের অর্থ পাহাড়, গিরি শব্দের অর্থ পাথর, এগুলো। আচ্ছা, তো এখন জনি শব্দের অর্থ কি? জনি শব্দের অর্থ জনিতকে সংক্ষিপ্ত করা হয়েছে, ঠিক আছে, জনিত অর্থাৎ যেই আলোড়নের ফলে পাহাড় সৃষ্টি হয় সেটাকেই মূলত বলা হচ্ছে গিরিজনী আলোড়ন, ঠিক আছে। আচ্ছা, তো এইগুলো এমন এক ধরনের ভূমিকম্প যেই ভূমিকম্প ভূভাগকে সংকুচিত করে, এবং হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে এই প্রক্রিয়া চলতে 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 ধীরে ধীরে উঁচু হতে থাকে ভূমিরূপ, সংকুচিত হতে হতে মানে একদম ওই যে কি বলে এটাকে, ক্রুকড হয়ে যায়, মানে তোমার খাঁচ খাঁচ হয়ে যায় এবং ধীরে ধীরে উঁচু হয়। এখন বলবা যে এত ভূমিকম্প কি পৃথিবীতে হয়? ইয়েস, ডেফিনেটলি হয়। মৃদু মৃদু ভূমিকম্প পৃথিবীতে সব সময় হতে থাকে, বাট সেগুলো আমরা কখনো অনুভব করতে পারি না। ধরো যে ভূমিকম্পের তো ইয়া আছে, তোমরা দেখো না যে রিক্টার স্কেলে আমরা পরিমাপ দেখি, তো রিক্টার স্কেলে সাধারণত যদি রেঞ্জটা 1 থেকে 2 এর মধ্যে হয়ে থাকে, মাত্রার হয়ে থাকে, সেটা কখনো মানুষ অনুভব করতে পারে না যে ভূমিকম্প হচ্ছে। এর চেয়ে বেশি হলে মানুষ অনুভব করতে পারে। তো এই ধরনের ভূমিকম্প সব সময় চলতেই থাকে পৃথিবীতে, ইভেন বাংলাদেশেও দিনে ধরো 2 বা 3 বার করে ওই হচ্ছে রিক্টার স্কেলের 1 থেকে 2 মাত্রার মধ্যে ভূমিকম্প হয়, বাট এগুলো কোনো মানুষ বুঝতে পারে না বা এগুলো তেমন কোনো ক্ষতিও করে না। বাট ভূমিরূপের উপরে একটা ইফেক্ট আছে যে ধীরে 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 এগুলা কি করে, ভূমিরূপকে উঁচু করে, ঠিক আছে। আচ্ছা, তো এখন বাংলাদেশের যে পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলো কোন সময়কার? দেখো বাংলাদেশের পাহাড় হচ্ছে পার্বত্য চট্টগ্রামের এবং
সিলেট অঞ্চলের যে পাহাড়গুলো, এগুলোই বাংলাদেশের মেজর পাহাড়। তো এই পাহাড়গুলো সাধারণত হিমালয় পর্বত যখন উত্থিত হয়েছে ওই সময় গঠিত হয়েছে। এখন হিমালয় পর্বত কিভাবে গঠিত হয়েছে? ভূমিকম্পের ফলে সমুদ্রের তলদেশ থেকে এটা গঠিত হয়েছে ভঙ্গিল বা ভাঁজ পর্বত আকারে, যেটা মূলত গিরিজনী আলোড়নের ফলে, মানে এমন ভূমিকম্প যেটা গিরি তৈরি করে, পাহাড় তৈরি করে। তো বাংলাদেশের যে পাহাড়গুলো সেগুলো যেহেতু ওই সময় তৈরি হয়েছে, তার মানে বাংলাদেশের পাহাড়গুলো গিরিজনী আলোড়নের ফলে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, ওকে। গ নম্বরে বলছে উদ্দীপকে উল্লিখিত ক ভূপ্রাকৃতিক অঞ্চলের বর্ণনা দাও। আচ্ছা, তো ক ভূপ্রাকৃতিক অঞ্চলে কি বলতেছে দেখো তো, দ্বিতীয় বৃহত্তম সোপান অঞ্চল। তো বাংলাদেশের যে ভূমিরূপ 3 প্রকার, তার মধ্যে কি কি ছিল? টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, প্লাস্টোসিন কালের সোপান সমূহ, সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। তো এইখানে যেহেতু বলতেছে সোপান অঞ্চল, ঠিক আছে, এখানে বলতেছে কি সোপান অঞ্চল, তার মানে এটা হচ্ছে প্লাস্টোসিন কালকে নির্দেশ করতেছে না? প্লাস্টোসিন কালকে নির্দেশ করতেছে। তো যদি প্লাস্টোসিন কালকে নির্দেশ করে তাহলে তোমাকে এখন এই খ নম্বরে আনসার করতে হবে প্লাস্টোসিন কালের সোপান সমূহকে। এবার তুমি যখন আনসার করবা গ নম্বর দিয়ে, তুমি লিখবা যে উদ্দীপকে উল্লিখিত ক ভূপ্রাকৃতিক অঞ্চল দ্বারা বাংলাদেশের প্লাস্টোসিন কালের সোপান সমূহকে নির্দেশ করা হয়েছে, যার পূর্ণাঙ্গ বর্ণনা নিম্নে প্রদান করা হলো। এবার তুমি নিচে লিখবা যে বাংলাদেশের প্লাস্টোসিন কালের সোপান সমূহকে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে বরেন্দ্রভূমি, মধুপুর ভাওয়ালের গড়, আর একটা হচ্ছে লালময় পাহাড়। এবার তুমি বরেন্দ্রভূমি দিয়ে একটা পয়েন্ট আনবা, ঠিক আছে, ক নম্বর দিয়ে বরেন্দ্রভূমি লিখবা। বরেন্দ্রভূমি নিয়ে এই বরেন্দ্রভূমির পূর্ণাঙ্গ এক্সপ্লেনেশন তুমি দিবা। এটা শেষ হয়ে গেলে তারপর হচ্ছে মধুপুর ভাওয়ালের গড়, ঠিক আছে, এটার এক্সপ্লেনেশন দিবা। তারপর গ নম্বরে আসলে তারপর হচ্ছে লালমাই পাহাড়, কুমিল্লা লালমাই পাহাড় যেটা, সেটার এক্সপ্লেনেশন দিবা। দেওয়ার পরে একটা কনক্লুশন তুমি লিখবা। দেখবা যে এখানে 3 মার্কস, তুমি 3টা স্টেজ বরেন্দ্রভূমি, মধুপুর ভাওয়ালের গড় এবং লালমাই পাহাড় 3টা এক্সপ্লেন করতে পেরেছো। 3 মার্কের কোশ্চেন ছিল, ফুল মার্কস। কি বুঝতে পারছো? জিওগ্রাফিতে কোশ্চেন এমনই হবে যে এইখানে ধরো যে বাংলা কোশ্চেন সেখানে কেমন হয়, তো তোমাকে ওইখানে একটা মানে উন্মুক্ত জায়গা তৈরি করে দেয়, ঠিক আছে, মানে তুমি নিজের মনের মাধুরী মিশিয়ে তোমার মতো করে এক্সপ্লেন করতে পারো এবং খুবই সাবজেক্টিভ আনসার হয়। সাবজেক্টিভ মানে কি জানো, যে এক একজনের আনসার এক এক রকম, মানে এক একজনের পারসেপশন এক এক রকম। এটা বাংলাদেশ সুযোগটা আছে, বাট জিওগ্রাফিতে এই সুযোগ নেই। এখানে খুবই ক্যালকুলেটিভ কোশ্চেন হয়, মানে তোমাকে ততটুকুই লিখতে হবে, মানে যতটুকু মার্ক ডিস্ট্রিবিউশন করে দেওয়া আছে যেভাবে। তো এখানে দেখো যে 3 মার্কের একটা কোশ্চেন, তোমাকে 3টা বিষয় এক্সপ্লেন করতে বলেছে। তো তুমি সুন্দরভাবে যদি সব ফরম্যাট সাজিয়ে 3টা পয়েন্ট আলোচনা করতে পারো, ফুল মার্কস। তো জিওগ্রাফিতে কিন্তু এমন ক্যালকুলেটিভ সবকিছু, বুঝছো, মানে এখানে তুমি ইচ্ছা রকম মনের মাধুরী মিশিয়ে লিখতে পারো, বাট এর মধ্যে থেকে, ফ্রেমিং এর মধ্যে থেকে, ফ্রেমিং এর বাইরে গিয়ে তুমি পারবা না। ধরো যে বাংলাতে লেখার সময় তো পয়েন্ট করতে হয় না, নর্মালি খুবই কম এমন কোশ্চেন আসে যে, বা হচ্ছে এই জাতীয় যে ইতিহাস রিলেটেড যে বিষয়গুলো আছে সেখানেও খুব বেশি পয়েন্ট করতে হয় না। তো তোমাকে বললো যে উদ্দীপকের চরণ দ্বারা কবি কি ভাব প্রকাশ করেছেন, তোমাকে বললো একটা কবিতা চরণ দিয়ে। তো তুমি এটা লিখবা, এটা কি পয়েন্ট করে লিখবা, নর্মালি পয়েন্ট করে তো লেখে না, ঠিক আছে, লিখলেও কেউ লিখতে পারে, বাট এর কোনো ফ্রেমিং নাই যে এই এতটুকু লিখতে হবে। কেউ বড় করে এটা তার এক্সপ্লেনেশন দিতে পারে, কেউ ছোটোর মধ্যে দিতে পারে, বাট এইখানে হচ্ছে একটা ফ্রেমিং এর মধ্যে থেকে তোমাকে আনসার করতে হবে। ঘ নম্বরে বলছে উদ্দীপকে উল্লিখিত খ ভূপ্রাকৃতিক অঞ্চলের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তো খতে বলতেছে দক্ষিণ পূর্বে। মানচিত্রের দক্ষিণ দিক কোনটা? মনে রাখবা যে কোনো মানচিত্রে দক্ষিণ দিক হচ্ছে নিচের দিকটা। তো এটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ দিক, ঠিক আছে, আর এটা হচ্ছে উত্তর দিক। এটা মানচিত্রটাকে বোঝো তোমরা আগে। আর দুই পাশে পূর্ব পশ্চিম আছে। মানচিত্রের বাঁ দিকটা হচ্ছে পশ্চিম দিক, এটা হচ্ছে পশ্চিম দিক, আর ডান দিকটা হচ্ছে পূর্ব দিক মানচিত্রের। আচ্ছা, তো এখানে বলছে যে উদ্দীপকে উল্লিখিত খ যে ভূমিরূপটা আছে দক্ষিণ পূর্ব, তার মানে এই দক্ষিণ এই পূর্ব, তার মানে বাংলাদেশের এই অঞ্চলটা, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটাকে মিন করতেছে। আচ্ছা, তো এই চট্টগ্রাম অঞ্চলের যে ভূমিরূপ তার বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে বলতেছে। আচ্ছা, তো এই চট্টগ্রাম অঞ্চলের যে ভূমিরূপ সেটা কোন ধরনের ভূমিরূপ? সেটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, টারশিয়ারি যুগের পাহাড় সমূহের অন্তর্ভুক্ত, তাই না? আচ্ছা, এখন তোমাকে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ এটা ব্যাখ্যা করতে হবে, এর উৎপত্তির কারণ, এর উৎপত্তি কাল, ঠিক আছে, এটা কোন ধরনের পর্বত, এর মাটি কেমন, এখানে কোন ধরনের প্রাণী বসবাস করে, মানে জীব জগৎ কেমন এখানকার, এখানে কোন ধরনের উদ্ভিদ আছে, এখানে কৃষিকাজ কেমন হয়, ঠিক আছে, এখানে জনবসতি কেমন, এখানকার জলবায়ু কেমন, এই সব কিছু তোমাকে এখানে তথ্য আকারে ইনক্লুড করতে হবে, তাহলে এখানে তোমাকে মার্কস দিয়ে দিবে।
তো আমি এটা বলেছি যে এই কোশ্চেনটা তোমার এইচএসসি পরীক্ষাতে বছর আসার সম্ভাবনা 99.9%। তিন রকমের তোমার উদ্দীপকরা সাজানো থাকতে পারে। নাম্বার 1 এমন ফ্লো চার্ট দিতে পারে, নাম্বার 2 এমন চিত্র দিতে পারে, এবং নাম্বার 3 একটা গল্পের আকারে তোমার এখানে দিতে পারে উদ্দীপকটা। তার মানে এই তিন ধরনের উদ্দীপক হইলে, আর এই তুমি যদি টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, প্লাস্টোসিন কালের সোপান সমূহ এবং সাম্প্রতিক কালে প্লাবন সমভূমি, এই তিনটা ঠিকঠাক পড়ে যাও, তোমার এখানে একটা সিকিউ শিওর কমন থাকতেছে। আবার এইখানে পর্বত, মালভূমি, সমভূমি তিনটা সুন্দরভাবে পড়ে যাও, তোমার একটা কোশ্চেন শিওর কমন থাকতেছে। কি বুঝতে পারতেছো? আচ্ছা, এবার 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন, এটা তোমার পরীক্ষা আসার সম্ভাবনা হচ্ছে 99.9%। এটাও ঠিক আছে, মানে এইখানে বলবা যে ভাইয়া সবগুলোকে এত ইম্পর্টেন্ট বলতেছেন কেন? মূলত এই ক্লাসটা তো সাজেশন মূলক, তাই না? বলতেছি কি শিওর কমন। দেখো একদম প্রথম স্লাইডে কি ছিল, এখানে বলা ছিল শিওর কমন। তার মানে এই ক্লাসটা এমন ভাবে তোমার করানো হবে যে তুমি এখান থেকে সেই কোশ্চেনগুলাই সলভ করবা বা সেই ধরনের কোশ্চেনই ফেস করবা যেগুলো শিওর পরীক্ষাতে আসবে। ঠিক আছে, তো সেভাবেই ক্লাসটা হবে, বুঝছো? আচ্ছা, তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে ডেফিনেটলি করো, কোনো জিজ্ঞাসা থাকলে করো। বন্ধুদেরকে একটু মেনশন দিও, যেহেতু ফ্রি ক্লাস করতেছো, একা একা করো না, বুঝছো? এটা খুবই স্বার্থপরের মতো কাজ হয়ে যাবে। তোমার বন্ধুরা যারা এসএসসি পরীক্ষা দিবে তাদেরকে একটু ইনভাইট করো ক্লাসটা করার জন্য, নিজের টাইমলাইনে শেয়ার দাও, দেখতে পাবে তারা। আচ্ছা, তো এইখানে দেখো যে এই কোশ্চেনটা এসেছে ঢাকা, ময়মনসিংহ, দিনাজপুর, সিলেট, বরিশাল বোর্ড 2023-এ। একটা এমন চিত্র ছিল সেইখানে, উপরের স্তরকে এই স্তর, তারপর বি স্তর, তারপর সি স্তর, এভাবে 3টা স্তরে এটা বলা ছিল। তো এমন চিত্র তোমরা সলভ করেছো, তাই না? চিত্র, এই চিত্রটা একটু ইউনিক আকারে দেওয়া ছিল, বাট নরমালি আমরা যে চিত্রগুলো দেখে থাকি সেই চিত্রগুলো এভাবে আঁকা থাকে। এই যে এমন এমন একটা জাস্ট কেকের পায় আকারে কাটা থাকে, আর হচ্ছে এখানে একটু ডিফারেন্ট ভাবে দেওয়া ছিল পরীক্ষাতে। বাট আমরা এই যে পৃথিবীর ভূ অভ্যন্তরীণ যে গঠনটা, এটা বুঝতে পারলেই তো আমরা এটা আনসার করতে পারবো, তাই না? আচ্ছা, ক নম্বরে বলছে ভূত্বক কাকে বলে। তো দেখো, আমরা যে পৃথিবীর যখন ভূ অভ্যন্তরীণ গঠন কাঠামো পড়েছি, তার যে একদম উপরের স্তরটা অশ্বমণ্ডল, অশ্বমণ্ডলের একদম সবচেয়ে বাইরের যে লেয়ার, সেটাকে আমরা ভূত্বক বলে থাকি, তাই না? আচ্ছা, তো তুমি এটা সংজ্ঞাকারে লিখবা অশ্বমণ্ডলের সর্ব বাইরের যে স্তর বা কঠিন আবরণ, সেটাকে ভূত্বক বলে বা তাকেই ভূত্বক বলে। অশ্বমণ্ডলের বাইরের কঠিন আবরণকে ভূত্বক বলে। এভাবে লিখলে তোমাকে এখানে মার্কস দিয়ে দিবে, 1 মার্কের কোশ্চেন যেহেতু, জাস্ট ডেফিনেশন। এবার তুমি খ নম্বরে কোশ্চেনে আসো, পাদদেশীয় মালভূমি কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো। আচ্ছা, এই যে পাদদেশীয় মালভূমির কথা বলছে, এটা হচ্ছে অবস্থানগতভাবে মালভূমির একটা শ্রেণী বিভাগ। তো অবস্থানগতভাবে মালভূমির শ্রেণী বিভাগ হচ্ছে 3টা। সেই 3টা কি কি? 1 নম্বরে হচ্ছে মহাদেশীয় মালভূমি, ঠিক আছে, মহাদেশীয় মালভূমি। 2 নম্বরে আছে পাদদেশীয় মালভূমি, পাদদেশীয় মালভূমি, ঠিক আছে। আরেকটা হচ্ছে পর্বত মধ্যবর্তী মালভূমি, আরেকটা হচ্ছে কি পর্বত মধ্যবর্তী মালভূমি। এখন এই 3টাকে আমি একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি। দেখো, তো মহাদেশীয় মালভূমি যেটা, সেটা হচ্ছে বিশাল মহাদেশ ব্যাপী বিস্তৃত, এর আশেপাশে কোনো পর্বত টর্বত কিছুই নাই, জাস্ট মালভূমিটা মহাদেশ ব্যাপী বিস্তৃত। যেমন অস্ট্রেলিয়ান মালভূমি, অস্ট্রেলিয়া নামে একটা দেশ আছে পৃথিবীতে, তোমরা জানো এটা অনেক বড় একটা দেশ। সারা পৃথিবীর যে বড় বড় দেশগুলোর র্যাঙ্কিং করা হলে অস্ট্রেলিয়া সম্ভবত 6 অথবা 8 এর মধ্যে আছে, সম্ভবত 6-এ আছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ, মানে বড় বড় সাইজের দেশের আকারে। আচ্ছা, তো এটা কিন্তু অস্ট্রেলিয়া পুরাটা একটা মালভূমি। তোমরা অনেক সময় নিউজ দেখো না যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা আর 1 মিটার বৃদ্ধি পেলে বাংলাদেশের 20% অঞ্চল সমুদ্র তলদেশে চলে যাবে, মালদ্বীপ পুরাটা চলে যাবে, অমুক দেশ ততটুকু চলে যাবে, তো অমুক দেশ ততটুকু চলে যাবে। জীবনে শুনছো অস্ট্রেলিয়ার কিছু অংশ চলে যাবে? মানে অস্ট্রেলিয়া তো একদম মানে সাগরের মাঝে, মহাসাগরের মাঝে অবস্থান করতেছে, কিন্তু কখনো শুনছো যে অস্ট্রেলিয়ার 20% সমুদ্র তলদেশে চলে যাবে? এটা কখনো শুনবাও না। এর কারণ হচ্ছে অস্ট্রেলিয়া সমভূমি না, অস্ট্রেলিয়া হচ্ছে একটা মালভূমি, বুঝছো? মানে এর সারফেস সমতল, কারণ মালভূমির সারফেস নরমালি সমতলই হয়, বাট এটা সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উপরে অবস্থান করে, অনেক উপরে, যেটা সমুদ্র পৃষ্ঠে সামান্য উচ্চতা বৃদ্ধি পেলেও ডুববে না। এর মালভূমি যেহেতু, তার মানে অনেক উঁচুতে অবস্থান করে, এবং এটা মহাদেশীয় মালভূমি, মানে পুরা এরিয়াটাই একটা মালভূমি, যার আশেপাশে কোনো পর্বত টর্বত তেমন কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে পাদদেশীয় মালভূমি। ধরো যে এটা একটা পাহাড়, ঠিক আছে, এই পাহাড়ের পাদদেশে এখানে একটা মালভূমি আছে, তারপর ধীরে ধীরে সমভূমি হয়ে সমুদ্র পৃষ্ঠের সাথে মিশেছে, ঠিক আছে। তো দেখো, এই পাহাড় সরাসরি সমভূমিতে যায় নাই, মাঝে একটা উঁচু অঞ্চল, যেটা মোটামুটি তোমার সারফেসটা লেভেল বা প্যারালাল, বাট
তোমার পাহাড়ের মতো উঁচু না, সমভূমির মতো নিচু না। এটা হচ্ছে পাদদেশীয় মালভূমি, মানে পাহাড়ের পাদদেশে যে মালভূমি। আরেকটা হচ্ছে পর্বত মধ্যবর্তী মালভূমি। যদি এইখানে আরেকটা পর্বত থাকতো এমন, আর এইখানে একটা পর্বত, মাঝে এমন একটা নিচু অঞ্চল এবং সমান অঞ্চল যেটা সমভূমির মতো নিচু না, পাহাড়ের মতো উঁচু নয়, সেটাকে আমরা বলবো পর্বত মধ্যবর্তী মালভূমি। তাহলে অবস্থানগত কারণে মালভূমিকে তিনটা শ্রেণীতে ভাগ করা হয়, একটা মহাদেশীয়, একটা পাদদেশীয়, আর একটা পর্বত মধ্যবর্তী। ঠিক আছে। উদ্দীপকে বি চিহ্নিত অঞ্চলটাকে অঞ্চলের বর্ণনা দাও। তো বি চিহ্নিত কোনটা? এটা, এটা তাই না? এটা। তো এখন এটা, এই চিত্রটা মূলত পৃথিবীর ভূ অভ্যন্তরীণ গঠনকে নির্দেশ করে, বুঝছো? আচ্ছা, এখন যদি এটাকে আমরা পৃথিবীর ভূ অভ্যন্তরীণ গঠনের সাথে হিসাব করি, তাহলে এটা হচ্ছে অশ্বমণ্ডল, এটা গুরুমণ্ডল, এটা কেন্দ্রমণ্ডল। ঠিক আছে। তাহলে এটা আমরা পাচ্ছি গুরুমণ্ডল, রাইট? এটাকে আমরা পাচ্ছি গুরুমণ্ডল হিসেবে। এখন তুমি যখন এটা আনসার করবে গ নম্বর দিয়ে, তুমি লিখবে যে উদ্দীপকের চিত্রের বি স্তরটা পৃথিবীর ভূ অভ্যন্তরীণ গঠনের গুরুমণ্ডলকে নির্দেশ করে। বুঝতে পারছো? এটা তোমার ইন্ট্রোডাকশন হবে, যার সচিত্র বিবরণ নিম্নে প্রদান করা হলো। যেহেতু এটা পূর্ণাঙ্গ চিত্র না, এবার তুমি চিত্রটা অঙ্কন করবা, পৃথিবীর ভূ অভ্যন্তরীণ গঠনের পূর্ণাঙ্গ চিত্র তুমি এখানে অঙ্কন করবা। এই বি স্তরটাকে একটু হাইলাইট করবা, ঠিক আছে? অন্য কোনো কালার ইউজ করতে, পেন্সিল দিয়ে তুমি আঁকবা, তুমি ওই বিটাকে ওর মধ্যে লিখে দিবা, যেটা বি স্তর, পাশে লিখে দিবা, এমন পাশে লিখে দিবা। আচ্ছা, এখন তুমি এখানে গুরুমণ্ডলকে ব্যাখ্যা দাও। গুরুমণ্ডল কতটুকু, মানে প্রথমে তুমি ব্যাখ্যা যখন দিতে আসবা, এটা কতটুকু স্পেস নিয়ে গঠিত, তুমি লিখবা যে এটা নর্মালি আমরা জানি যে এখান থেকে 0 কিলোমিটার শুরু হলে এটা প্রায় 20 কিলোমিটার, এটা প্রায় 2885 কিলোমিটার পর্যন্ত গভীর। তো তুমি লিখবা এটা হচ্ছে পৃথিবীর ভূ অভ্যন্তরে প্রায় 2885 কিলোমিটার পর্যন্ত গভীর। এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা বহির্গুরুমণ্ডল, একটা কেন্দ্রগুরুমণ্ডল। এর বহির্গুরুমণ্ডল হচ্ছে ক্রোমিয়াম, লোহা, সিলিকন এবং ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। এর অন্তঃগুরুমণ্ডল হচ্ছে নিকেল, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। ঠিক আছে, এভাবে তুমি লিখবা। তারপর এখানে প্রতি 30 থেকে 40 মিটার গভীরে গেলে টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পায়। এভাবে তুমি এক্সপ্লেন করবা। কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে তুমি এখানে ফুল মার্কসটা পেয়ে যাবা। দুইটা অংশ তুমি এক্সপ্লেন করতে পারলেই, দুইটা অংশ এবং চিত্র দিতে পারলেই তোমার এখানে ফুল মার্কস দিয়ে দিবে। আচ্ছা, ঘ নম্বরে সে কোশ্চেন করছে যে উদ্দীপকে এ ও সি চিহ্নিত স্তর দুটির তুলনামূলক বিশ্লেষণ করো। এ তে এবং সি তে কি আছে বলতো? মানে এই চিত্রে এর দিকে তাকাইলে আমরা পাই হচ্ছে অশ্বমণ্ডল, রাইট? অশ্বমণ্ডল। আচ্ছা, এটা হচ্ছে অশ্বমণ্ডল, এটা গুরুমণ্ডল, এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, রাইট? তো এখন তোমাকে অশ্বমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের তুলনামূলক বিশ্লেষণ করতে বলতেছে। তো দুইটা তো ডিফারেন্ট একদমই। অশ্বমণ্ডলের তোমার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে সিয়াল স্তর, একটা সীমা স্তর। এর দুইটা ভাগ আছে, একটা বহিঃকেন্দ্রমণ্ডল, একটা গুরুকেন্দ্রমণ্ডল। এটা সিয়াল স্তর সিলিকন ম্যাগনেসিয়াম দ্বারা, এবং সীমা স্তর সিলিকন সিয়াল হচ্ছে সিলিকন অ্যালুমিনিয়াম দ্বারা, আর সীমা হচ্ছে সিলিকন ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। আর এর যে বহিঃকেন্দ্রমণ্ডল, অন্তর্কেন্দ্রমণ্ডল, এগুলো নিকেল এবং লোহা দ্বারা গঠিত, তাই না? যে কারণে একটা নিফে বলা হয়। তো এটা টেম্পারেচার অনেক বেশি, টেম্পারেচার প্রায় কত মানে 15-16 হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা টেম্পারেচার। বাট এখানকার টেম্পারেচার এতটা বেশি না, সাধারণত যে 40 থেকে 50 ফিট নিচে গেলে 1 ডিগ্রি করে টেম্পারেচারটা জাস্ট বাড়তে থাকে, এমনটা। তারপর হচ্ছে আমাদের যে খনিজ সম্পদগুলো, সেগুলো অশ্বমণ্ডলের এই স্তরের মধ্যেই অবস্থান করে, এবং এই অঞ্চলের টেম্পারেচার এত বেশি যে এখানে সকল উপাদানগুলো গলিত অবস্থাতে আছে, এবং ভারী ভারী যে উপাদানগুলো আছে ভূত্বক গঠনকারী, সেগুলো সবই কেন্দ্রমণ্ডলে অবস্থান করে। ভূত্বক না, ভূ অভ্যন্তরীণ যে কাঠামো গঠনকারী সবই কেন্দ্রমণ্ডলে অবস্থান করে। এভাবে তুমি সচিত্রে এক্সপ্লেনেশন দিবা, ঠিক আছে? চিত্রটা অঙ্কন করে এক্সপ্লেনেশন দিবা, তাহলে তোমাকে এখানে পূর্ণাঙ্গ মার্কস দিয়ে দিবে। তো এই কোশ্চেনটা নর্মালি যখন আসে, তো চিত্রের মাধ্যমে বেশি আসে। তো চিত্রের মাধ্যমে যদি না আসে, তাহলে এই এমন আকারে তোমাকে দিতে পারে, ঠিক আছে? তিনটা স্তরকে নির্দেশ করে দিবে, অথবা এমন চিত্র আকারে দিবে, ঠিক আছে? তো এইটাও পরীক্ষাতে আসার মতো একটা কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটা দেখবো। এই 4 নম্বর কোশ্চেনটা আমরা ওই 1 নম্বরের সাথে রিলেট করতে পারি। তো 1 নম্বর কোশ্চেনটা অনেকেই চিত্রটা বুঝতে পারতেছিল না, তাদের জন্য আমি এটা রেখেছি, ঠিক আছে? এটা একটু ব্লার দেখা যাচ্ছে মনে হয়। আমি মোবাইল ফোনে একটু দেখার চেষ্টা করি যে ব্লার দেখা যাচ্ছে কিনা। এখনো মোবাইলে আসে নাই, এই যে হ্যাঁ, বেশ ব্লার দেখা যাচ্ছে। বাট একটু ফোনের ব্রাইটনেসটা কমিয়ে নিলে আশা করি তোমরা একটু বুঝতে পারবে। বাট তারপরে বুঝতে পারতেছো এটা কিসের চিত্র। তো এইটা আর এই কোশ্চেনটা কিন্তু সেম, বুঝছো? সেম কোশ্চেন, একটু চিত্রের মাধ্যমে দেখলে কেমন হয় সেটাকেই দেখানো। তো এখানে ভূত্বক কাকে বলে এটা তো আমরা এর আগেই বললাম। ভূত্বক হচ্ছে আমাদের যে অশ্বমণ্ডলের সর্ববাইরের যে কঠিন আবরণ, সেটাকে আমরা ভূত্বক বলি। আচ্ছা, ব্যাসল্ট স্তরকে মেফিক স্তর বলা হয় কেন?
ব্যাসল্ট স্তরকে মেফিক স্তর বলা হয়, কারণ হচ্ছে তোমার এই যে সিয়াল স্তর, এটা সীমা স্তরকে মূলত ব্যাসল্ট স্তর বলা হয়, মানে তোমার অশ্বমণ্ডলের। তো এর উপাদানগত কারণে মূলত মেফিক অঞ্চল বলা হয়, কারণ ব্যাসল্ট অঞ্চলে সাধারণত তোমার হচ্ছে ব্যাসল্ট জাতীয় শিলাস্তর, যেটা সিলিকন এবং ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত, যে কারণে এটাকে মেফিক অঞ্চল বলা হয়। উদ্দীপকের চিত্র খ এর পর্বতটির বৈশিষ্ট্য লিখো। খ হচ্ছে ভঙ্গিল বা ভাঁজ পর্বত, তাই না? আচ্ছা, তো ভাঁজ পর্বতের বৈশিষ্ট্যটা আমরা আলোচনা করে ফেলেছি, তো সেটা জাস্ট লিখবে। এই সৃজনশীলটা রাখা এখানে যে তোমাকে চিত্রভিত্তিক কোশ্চেন দিলে তুমি আনসার করতে পারো কিনা, জাস্ট এটার জন্য। বাট এই বিষয়টা কিন্তু আলোচনা করা হয়েছে। ক ও খ পর্বতদ্বয়ের গঠনগত পার্থক্য। তো এইটা চ্যুতি স্তূপ পর্বত, তাই না? এটা হচ্ছে চ্যুতি স্তূপ পর্বত, আর এটা হচ্ছে ভাঁজ পর্বত। তো চ্যুতি স্তূপ এবং ভাঁজ পর্বতের মধ্যে জাস্ট পার্থক্য লিখবা। ওইখানে যেমন তোমার হচ্ছে আগ্নেয় বা সঞ্চাচার পর্বত এবং ভাঁজ পর্বতের মধ্যে পার্থক্য দেখানো হয়েছিল, এখানে ভাঁজ পর্বত এবং চ্যুতিস্তূপ পর্বতের মধ্যে পার্থক্য তোমাকে লিখতে হবে। সেম জিনিস, তুমি জাস্ট পর্বতের গঠনগুলো, পর্বতের বৈশিষ্ট্যগুলো, পর্বতের পার্থক্যগুলো, পর্বতের শ্রেণী বিভাগগুলো দেখো, মালভূমির ক্ষেত্রে এমন ক্লাসিফিকেশনগুলো দেখো, একটা সৃজনশীল তোমার শিওর কমন আসবে। তো এইটা ওইটার সাথে রিলেটেড। ওইখানে কত পার্সেন্টের কথা বলা ছিল, এখানে 100%-এর কথা বলা ছিল, এইটাও 100%। এমন একটা কোশ্চেন তোমাকে দিবেই এইচএসসি পরীক্ষাতে। এবং ধরে রাখো এই চ্যাপ্টার থেকে 2টা সৃজনশীল তুমি পাচ্ছ, ধরে রাখো অ্যাটলিস্ট 2টা সৃজনশীল তুমি পাচ্ছ। এবার আমরা পরের চ্যাপ্টার, যেটা আমি বললাম 4 নম্বর চ্যাপ্টার, 4র্থ অধ্যায় বায়ুমণ্ডল ও বায়ু দূষণ। 14th অধ্যায়ে আমরা এটা পড়বো, ঠিক আছে? বায়ুমণ্ডল বায়ু দূষণ দেখব। এখান থেকে এই যে প্রথম কোশ্চেনটা, এই কোশ্চেনটা বা এই জাতীয় কোশ্চেনই তোমার পরীক্ষাতে আসে, ঠিক আছে? এটা এখান থেকে তোমার কোশ্চেন আসবেই বেসিক 2 ধরনের। একটা হচ্ছে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, আর একটা হচ্ছে বায়ু দূষণ রিলেটেড। এই 2 ধরনের কোশ্চেন আসে। আর আলাদাভাবে আরেক ধরনের কোশ্চেন তোমাকে দিতে পারে, সেটা হচ্ছে এই বায়ুমণ্ডলের স্তর, বাট একটু ছোট ছোট যে এলিমেন্টস গুলো আছে ওইগুলো নিয়ে। যেমন ধরো যে ট্রোপোপজ নিয়ে তোমাকে এটা কোশ্চেন দিল, উদ্দীপকটা ট্রোপোপজ নিয়েই সাজিয়ে দিল। তো ট্রোপোপজ একটা ছোট্ট কনসেপ্ট, বাট ওটা নিয়েও একটা কোশ্চেন হয়ে যেতে পারে। এমন একটু ব্যতিক্রম ছাড়া নর্মালি তোমার 2 ধরনের কোশ্চেন আসে, একটা হচ্ছে বায়ুমণ্ডল স্তরবিন্যাস, আর একটা হচ্ছে বায়ু দূষণ। তো এই চিত্রটা এভাবে না দিয়ে তোমাকে দিতে পারতো এভাবে, তোমাকে এভাবে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস দিতে পারতো। এটা হচ্ছে পৃথিবীর ভূভাগ, অশ্বমণ্ডল, গুরু, সরি এটা হচ্ছে তোমার ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এভাবে তোমাকে দিতে পারতো। আবার এভাবে তোমাকে দিতে পারে, আবার গল্পের আকারে মানে লেখার মাধ্যমেও তোমাকে দিতে পারে, ঠিক আছে? বাট কনসেপ্ট তো সেম। ক নম্বরের কোশ্চেনে বলছে সমমণ্ডল কাকে বলে। সমমণ্ডল কি? তো পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে তার উপাদানগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা সমমণ্ডল, অন্যটা বিষমমণ্ডল। তো সম শব্দের অর্থ কি? সম শব্দের অর্থ হচ্ছে সমান, তাই না? সম শব্দের অর্থ হচ্ছে সমান, আর বিষম হচ্ছে অসমান, ঠিক আছে? আচ্ছা, তো পৃথিবীর যে ভূভাগ আছে সেখান থেকে ঊর্ধ্বাকাশে প্রায় 90 কিলোমিটার পর্যন্ত গেলে বায়ুমণ্ডলীয় যে উপাদানগুলো তার অনুপাত ঠিকঠাক ভাবে পাওয়া যায়, তাই এই অঞ্চলকে বলা হয় সমমণ্ডল। আর 90 কিলোমিটার পার করে উপরে গেলে আর ঠিকঠাক মতো উপাদানগুলোর অনুপাত পাওয়া যায় না, যে কারণে তাকে বলা হয় বিষমমণ্ডল। কি বুঝতে পারছো? সমমণ্ডল উপাদানগুলো সমান থাকে, বিষমমণ্ডল উপাদানগুলো সমান থাকে না। খ নম্বরে বলছে শিল্পায়ন বৈশ্বিক উষ্ণায়নের কারণ ব্যাখ্যা করো। আচ্ছা, শিল্পায়ন বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পায়নের ফলে কি হচ্ছে? শিল্পের যে উৎপাদন সেটা চালাতে গিয়ে বাতাসে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড সহ সালফার, অন্যান্য বিষাক্ত গ্যাস বাতাসের সাথে মিশতেছে। যেই গ্যাসগুলো কি করে? সূর্যের যে তাপ আছে সেটাকে ধরে রাখে, বা সেই গ্যাসগুলো নিজেও বায়ু তাপমাত্রাকে বাড়িয়ে দেয়, যে কারণে যেটা হচ্ছে যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। গ নম্বরে উদ্দীপকে ঘ চিহ্নিত স্তরটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তো ঘ চিহ্নিত স্তর হচ্ছে এটা। তো আমরা যাই যে ঘটা আসলে কাকে নির্দেশ করতেছে। এটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। তার মানে ঘ হচ্ছে থার্মোস্ফিয়ার, ঠিক আছে? থার্মোস্ফিয়ারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি? এইখানে এই জায়গাটাতে বাতাসের যে টেম্পারেচার বা বায়ুর যে তাপ সেটা এত বেশি যে এইখানে থাকা সকল যে তোমার ধূলিকণা বা অন্যান্য যে বায়ুমণ্ডলীয় উপাদান সেগুলো টেম্পারেচার এত বেড়ে যায় যে সেগুলো চার্জিত কণায় পরিণত হয়, এবং যে কারণে বেতার সিগন্যাল সেখানে বাধাপ্রাপ্ত হয়ে পৃথিবীতে ফিরে আসে। এটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য, এটা অবশ্যই লিখতে হবে। তার সাথে সাথে তুমি লিখবা যে থার্মোস্ফিয়ারের অন্য নাম হচ্ছে তাপমণ্ডল। মূলত এখানকার বিশাল তাপমাত্রার কারণে এই অঞ্চলের নামকরণ করা হয়েছে তাপমণ্ডল।
এই স্তরে হচ্ছে টেম্পারেচারের বেশি, তারপরে যে তোমার বায়ুমণ্ডলীয় যে ইয়ার কারণে, তাপমাত্রার কারণে রেডিও সিগন্যাল পৃথিবীতে ফিরে আসে, এগুলো জাস্ট এক্সপ্লেন করলেই তোমাকে এখানে মার্কস দিয়ে দিবে। এখন যেহেতু এটা তোমার চিত্রটা অপূর্ণাঙ্গ, তুমি চিত্র সহ এটা এক্সপ্লেন করবা, তাহলে তোমার মার্কস বেশি দিবে। কোন স্তরের উচ্চতা কতটুকু সহ, চিত্র সহ তুমি এটা এক্সপ্লেন করবে। ঘ নম্বরে বলছে উদ্দীপকের ক ও খ স্তরের বৈশিষ্ট্য তুলনামূলক ব্যাখ্যা দাও। তাহলে ক হচ্ছে ট্রোপোস্ফিয়ার আর খ হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তো ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারে তোমার ব্যাখ্যা করতে বলতেছে। ট্রোপোস্ফিয়ার তো সহজ, যে পৃথিবীর প্রথম 20 কিলোমিটার হচ্ছে ট্রোপোস্ফিয়ার, চিত্র সহ তুমি এক্সপ্লেন করবা। তো এখানকার আমাদের যত মানবীয় কর্মকাণ্ড সবকিছু এর মধ্যে সীমাবদ্ধ, মানে আমরা সবকিছু করি এর মধ্যেই। আবার আবহাওয়ার যে ইয়াগুলো কর্মকাণ্ডগুলো সেগুলো এর মধ্যে সংগঠিত হয়, মানে বৃষ্টি, ঝড়, কুয়াশা, মেঘ যা কিছু আছে সবকিছু এই স্তরের মধ্যে সংগঠিত হয়, এগুলো ব্যাখ্যা করবা। আর পরেরটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, যা দুইটা ভাগ। একটা হচ্ছে প্রথম স্তর হচ্ছে ওজোন স্ফিয়ার, পরের স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। তো ওজোন স্ফিয়ারের বৈশিষ্ট্য লিখবা যে এটা সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে এটা। আর মেসোস্ফিয়ার হচ্ছে এখান থেকে টেম্পারেচার ধীরে ধীরে বাড়তে থাকে, এগুলো তুমি এক্সপ্লেন করবা। ঠিক আছে, জাস্ট এখানে তাহলে দুইটাকে তুমি একটু ভেঙে ভেঙে এক্সপ্লেন করলেই 2 2 করে 4 মার্কস তোমাকে দিবে, বুঝছো? এখান থেকে আরো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তো এই জাতীয় কোশ্চেন, বুঝছো, তো তোমাকে দিতে পারে এমন চিত্র, তোমাকে দিতে পারে এমন চিত্র, আবার দিতে পারে গল্পের আকারে একটু উদ্দীপক। তো যেভাবেই দিক এই কোশ্চেনটা এইচএসসি পরীক্ষায় আসার সম্ভাবনা 100%। এটা 100%। যারা সাজেশন চাও তাদের জন্য বলি এই কোশ্চেনটা এইচএসসি পরীক্ষাতে আসবেই। হুবহু এমন কোশ্চেন না দিক, বাট এই জাতীয় কোশ্চেন তুমি এই কনসেপ্টটা পড়ে গেলেই শিওর কমন পাচ্ছ। আচ্ছা, 6 নম্বরে যে কোশ্চেনটা দেখো, এখানে একটা ফ্লো চার্ট দেওয়া, শিল্প কারখানা ও যানবাহন, সেখান থেকে নির্গত হয় কালো ধোঁয়া এবং সর্বশেষ হয় ক দূষণ। ঠিক আছে, এই ফ্লো চার্ট, এই চ্যাপ্টারের নামই হচ্ছে কি বায়ুমণ্ডল ও বায়ু দূষণ। বায়ুমণ্ডল থেকে একটা আমরা উদ্দীপক দেখলাম, এবার বায়ু দূষণ থেকে আমরা একটা উদ্দীপক দেখতেছি। তো এখানে বুঝতে পারতেছো যে কালো ধোঁয়ার ফলে বায়ু দূষণ হয়ে থাকে, ক দূষণ বলতে বায়ু দূষণকে বোঝায়। তো এখানে ক নম্বরে বলছে বায়ুমণ্ডল কাকে বলে। তুমি লিখবে যে অদৃশ্য তোমার বায়ু রাশি পৃথিবীকে বেষ্টন করে আছে, তাকে বায়ুমণ্ডল বলে। ঠিক আছে। খ নম্বরে বলছে থার্মোস্ফিয়ারের বৈশিষ্ট্য বর্ণনা করো। থার্মোস্ফিয়ারের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানকার তাপমাত্রা এত বেশি যে এখানকার বায়ুকণা সহ যা কিছু আছে, ধূলিকণা সহ যা কিছু আছে সবকিছু চার্জিত কণায় পরিণত হয়, যেখান থেকে রেডিও সিগন্যাল বাধাপ্রাপ্ত হয়ে পৃথিবীতে ফিরে আসে। এটাই হচ্ছে থার্মোস্ফিয়ারের মূল বৈশিষ্ট্য, যেটা তোমার কাছে জানতে চাচ্ছে। গ নম্বরে বলছে উদ্দীপকে উল্লিখিত দূষণের কারণ বর্ণনা করো। আচ্ছা, এটা যে বায়ু দূষণ, এটা তো তোমাকে আর বলে দিতে হয় না। তো এখন বায়ু দূষণের যে কারণগুলো আছে, বায়ু দূষণের যে কারণগুলো আছে সেগুলো কি, মানে সেগুলা এর যে এক্সপ্লেনেশন, সেটা আমরা ওই ছোটবেলায় ক্লাস 3 4 থেকে পড়ে আসতেছি। কারণগুলো তোমরা এখন নিজেরাই পারবা, যে হচ্ছে শিল্প কারখানার কালো ধোঁয়া, তারপর ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলা, তারপরে হচ্ছে তোমার ইটের ভাটা স্থাপন করা, এগুলো তুমি জাস্ট 7 থেকে 8টা কারণ লিখবা, হয়ে যাবে। এটা পয়েন্ট করে লিখবা। ঘ নম্বরে বলছে উদ্দীপক লিখিত দূষণ রোধ করার জন্য পদক্ষেপ সমূহ কি কি। এই যে শিল্প কারখানাগুলো নির্দিষ্ট স্থানে স্থাপন করা, ইটের ভাটায় এমন চিমনি ব্যবহার করা বন্ধ করা, হ্যাঁ, ইলেকট্রিক উপায়ে ইটের ভাটা তৈরি করা, এই এমন যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলা, গাড়ির কালো ধোঁয়া যাতে না আসে, ঠিক আছে, উন্নত মানের মোবিল বা এইগুলোর প্রচলন করা। এভাবে জাস্ট তুমি 8 থেকে 10টা পয়েন্ট লিখবা, তোমাকে ফুল মার্কস দিয়ে দিবে। এগুলো খুবই সহজ। এটা পরীক্ষাতে আসার সম্ভাবনা হচ্ছে 98%, যে এটা পরীক্ষাতে আসবে। 100% বলা যাচ্ছে না, কারণ এগুলো একটু সহজ ধাতের কোশ্চেন। যদি কোনো কারণে কোশ্চেন কঠিন হয় এগুলো মিস দিতে পারে, বাট পরীক্ষাতে আসে নর্মালি এমন কোশ্চেন। এটা দেখো যে ঢাকা, ময়মনসিংহ, দিনাজপুর, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল বোর্ডে 2022 সালে এসেছিল। এর আগেও বহু বোর্ডে বায়ু দূষণ থেকে কোশ্চেন এসেছে, ঠিক আছে, বাট এটা তোমরা অবহেলা করার সুযোগ নাই। বায়ু দূষণের কারণ, বায়ু দূষণের ফলাফল, বায়ু দূষণের যে হচ্ছে প্রতিরোধের উপায়, এগুলো তোমাকে দেখতে হবে। বায়ু দূষণের ফলাফলটা অবশ্যই দেখবা। ফলাফলের মধ্যে আছে স্থায়ী প্রভাব এবং অস্থায়ী প্রভাব, মানব দেহের উপর প্রভাব, প্রাণীগুলোর উপর প্রভাব, পরিবেশের উপর প্রভাব, এগুলো দেখবা। তাহলে বায়ু দূষণের কারণ তোমাকে দেখতে হবে, বায়ু দূষণের ফলাফল তোমাকে দেখতে হবে, হ্যাঁ, বায়ু দূষণ রোধ করার যে উপায় সেটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে, রোধের উপায়, এগুলা তোমাকে দেখতে হবে। তাহলে তোমার এই টপিকের উপর পূর্ণাঙ্গ প্রিপারেশন হবে। 7 নম্বর কোশ্চেন, ওই যে বললাম ছোট্ট একটা টপিকের উপরে কোশ্চেন দিতে পারে এমন কোশ্চেন এসেছিল রাজশাহী যশোর বোর্ড 2022-এ। উদ্দীপক কি ছিল দেখো, যে ট্রোপোমণ্ডলের শেষ প্রান্ত একটি বিশেষ নামে পরিচিত যেখানে বিনা বাধায় বিমান চলাচল করতে পারে। আচ্ছা, বাধা স্পেলিং এ একটা চন্দ্রবিন্দু হবে। এর উপরে স্ট্র্যাটোমণ্ডলে একটি বিশেষ অংশ রয়েছে যাকে পৃথিবীর সৌর পর্দা বলে। আচ্ছা,
তাহলে ট্রোপোমণ্ডলের শেষ প্রান্ত একটি বিশেষ নামে পরিচিত, যেখানে বিনা বাধায় বিমান চলাচল করতে পারে। এটাকে বলা হয় মূলত ট্রোপোপজ, মানে যেখানে গিয়ে ট্রোপোমণ্ডলের সকল বৈশিষ্ট্য শেষ হয়ে যায়, এটাকে বলা হয় ট্রোপোপজ। আচ্ছা, স্ট্র্যাটোমণ্ডলে বিশেষ অংশ রয়েছে যাকে সৌরপর্দা বলে। তাহলে এটাকে কি বলি আমরা বলতো? কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম যে আমরা ওজোন স্তর বলি যেটাকে, সেটাকে বলি সৌরপর্দা। তাহলে এটাকে আমরা বলবো কি? ওজোন স্তর। ঠিক আছে, ওজোন স্তর। তাহলে দেখো, ওজোন স্তর একটা ছোট কনসেপ্ট, আবার ট্রোপোপজ একটা ছোট কনসেপ্ট, সেগুলো থেকে একটা উদ্দীপক হয়ে গিয়েছে। এমন কোশ্চেন আসার সম্ভাবনা 99%। ঠিক আছে, তো এই চ্যাপ্টার থেকে 3 ধরনের কোশ্চেনই আসবে, আগে 2টা আর এটা। তো ক নম্বরে বলছে বায়ু দূষণের একটি উৎসের নাম লেখো। বায়ু দূষণের একটি উৎসের নাম হচ্ছে শিল্প কারখানা থেকে নির্গত কালো ধোঁয়া। খ নম্বরে স্বাভাবিক তাপ হ্রাস হার কি? ব্যাখ্যা করো। পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বাকাশে প্রত্যেক 1 কিলোমিটার উচ্চতার জন্য 6.4 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা হ্রাস পায়, যেটাকে বলা হয় স্বাভাবিক তাপ হ্রাস। বুঝতে পারছো? এখন বলবো যে এই কথাটা লিখলে কেমনে 2 মার্ক দিবে আমাকে? তো তুমি প্রথমে ডেফিনেশন দিবে এভাবে যে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বাকাশে গেলে স্বাভাবিক নিয়মে যে তাপমাত্রা হ্রাস পায় সেটাকে স্বাভাবিক তাপ হ্রাস বলে। এবার তুমি এক্সপ্লেনেশন লিখবা যে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রত্যেক 1 কিলোমিটার গমনের জন্য 6.4 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা হ্রাস পায়, যেটা স্বাভাবিক তাপ হ্রাস হিসেবে পরিচিত। এভাবে তুমি এক্সপ্লেন করবা 2টা ধাপে, 2 ধরনের সংজ্ঞা দিয়ে, তোমাকে 2 মার্ক দিবে। গ নম্বরে বলছে ট্রোপোস্ফিয়ারের ইঙ্গিতকৃত বিশেষ অংশের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। আচ্ছা, তো ট্রোপোস্ফিয়ারের বিশেষ অংশ হচ্ছে ট্রোপোপজ। তো ট্রোপোপজের বৈশিষ্ট্য হচ্ছে এটা সাধারণত প্রায় 2 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত জায়গা, 20 কিলোমিটারের পরে গিয়ে 20 কিলোমিটার পর্যন্ত ট্রোপোস্ফিয়ার। তো এই জায়গাটাতে যেটা হয় যে ট্রোপোমণ্ডলের মধ্যে কি ঘটে? এর মধ্যে তোমার এই যে মেঘ, কুয়াশা, বৃষ্টিপাত, ঝড়, বজ্রপাত সব এর মধ্যে হয়ে থাকে। বাট এই ট্রোপোপজ মানে সবকিছু থেমে গেছে, পজ হয়ে গেছে, ট্রোপোস্ফিয়ারের বৈশিষ্ট্য পজ হয়ে গেছে। এইখানে গিয়ে আর এই সব কিছু হয় না, আবহাওয়া বা জলবায়ুর এসব ক্রিয়া হয় না। তার মানে এই যে বিমান চলাচলের বাধাটা কি? বাধাই তো প্রাকৃতিক দুর্যোগ, তাই না? তো এইখানে তো আর কিছু নাই, এখানে তো প্রাকৃতিক দুর্যোগ ঘটতেছে না। তার মানে বিমান এখানে যে বড় বড় যে কার্গো বিমানগুলো আছে না, এইগুলো মূলত এই স্টেজ দিয়েই যায় সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য। কি বুঝতে পারছো? আচ্ছা, তো ট্রোপোপজের এই বৈশিষ্ট্য তুমি লিখবা। তারপর উদ্দীপকের শেষ অংশে আলোচ্য স্তরটির গুরুত্ব বিশ্লেষণ করো। তো শেষ অংশে ওজোন স্তর। তো ওজোন স্তরের গুরুত্ব কি? ওজোন স্তরের গুরুত্ব হচ্ছে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করা। এগুলো এগুলো তুমি 4 থেকে 5টা পয়েন্ট লিখবা, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা এমসিকিউ তে চলে আসবো। পৃথিবীর গঠন চ্যাপ্টার থেকে এমসিকিউ, এগুলো আমাদের সাথে সাথে একটু আনসার করবা। জাস্ট এমসিকিউ গুলো সাথে সাথে আনসার করো, ঠিক আছে? তো প্রথম কোশ্চেন, গুরুমণ্ডলের পুরুত্ব কত কিলোমিটার? 1216, 2270, 2885 নাকি 3486? কত কিলোমিটার হচ্ছে গুরুমণ্ডলের পুরুত্ব? এমসিকিউ গুলো আমাদের সাথে সাথে আনসার করবা, কুইক আনসার করবা, কুইক ক্লাস শেষ হয়ে যাবে। বাট গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেমন এমসিকিউ তোমার বোর্ড পরীক্ষাতে আসবে, তোমার এইচএসসি পরীক্ষাতে আসবে, জাস্ট সেগুলো এখানে রাখা আছে। একটু ফাস্ট যারা ক্লাস দেখছো, একটু ফাস্ট কমেন্ট করে উত্তরগুলো বলবো। আচ্ছা দেখো, অশ্বমণ্ডল হচ্ছে প্রথম স্তর। অশ্বমণ্ডলের পুরুত্ব হচ্ছে 20 কিলোমিটার পর্যন্ত, ঠিক আছে? অশ্বমণ্ডল হচ্ছে প্রায় 20 কিলোমিটার পর্যন্ত পুরু। এটা মহাদেশের নিচে সর্বোচ্চ এবং মহাসাগরের নিচে সর্বনিম্ন। এবং তারপরে যে স্তরটা সেটা হচ্ছে গুরুমণ্ডল। এই গুরুমণ্ডল হচ্ছে 2885 বা 2885 কিলোমিটার পর্যন্ত গভীর। এবং সর্বনিম্ন যেটা আছে কেন্দ্রমণ্ডল, এই কেন্দ্রমণ্ডল প্রায় 6300 কিলোমিটারের ঊর্ধ্বে, 6300 কিলোমিটারের ঊর্ধ্বে গভীর, ঠিক আছে? 6300 কিলোমিটার প্লাস। তার মানে সঠিক উত্তর হচ্ছে এইখানে, সঠিক উত্তর হচ্ছে এই যে এইটা অপশন গ তে যেটা আছে 2885 কিলোমিটার। কি বুঝতে পারছো? পরে কোশ্চেন একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক থেকে 2 এবং 3 নম্বর কোশ্চেন তোমাকে উত্তর করতে বলতেছে। তো উদ্দীপকে দেখো, এটা আমাদের ভূভ্যন্তরীণ গঠনের একটা চিত্র, যেখানে 4টা স্টেজ দেওয়া, এ বি সি ডি। তো উদ্দীপকে এই স্তরের নাম কি? তো আমরা জানি প্রথম যে স্তরটা সেটাকে আমরা বলি হচ্ছে অশ্বমণ্ডল, রাইট? অশ্বমণ্ডল। আচ্ছা, এখন আমরা যদি এটাকে অশ্বমণ্ডল ধরি, এটাকে গুরুমণ্ডল ধরি, এটা কেন্দ্রমণ্ডল ধরি, একটা আমরা বেশি পেয়ে যাচ্ছি। আচ্ছা, তার মানে এই প্রথম 2টা অশ্বমণ্ডলের 2টা পার্ট, এটা গুরুমণ্ডল, এটা কেন্দ্রমণ্ডল। তো অশ্বমণ্ডলের যে উপরের পার্ট এটাকে বলা হয় সিয়াল স্তর। তার মানে এই যে দেখো অপশন এ তে আছে সিয়াল স্তর। এই পরের পার্টটার নাম হচ্ছে সীমা স্তর, ঠিক আছে? আর এই যে পরে যেটা আসলো গুরুমণ্ডল, এই গুরুমণ্ডলের 2টা পার্ট, একটা হচ্ছে ক্রোফেসিমা, ক্রোফেসিমা, আর একটা হচ্ছে নিফেসিমা, আর একটা হচ্ছে কি নিফেসিমা, ঠিক
ঠিক আছে, এগুলো তোমরা নিশ্চয়ই পড়েছো। আর কেন্দ্রমণ্ডল যেটা, এটার নাম হচ্ছে নিফে, NIFE, নিফে। ঠিক আছে, ওকে। 3 নম্বরে কোশ্চেন করছে যে উদ্দীপকের কোন স্তরটি কঠিন। দেখো এইখানে যে ইয়াগুলো দেওয়া, তার মধ্যে কোন স্তরটি কঠিন। আচ্ছা, তো সাধারণত অশ্বমণ্ডল এটা স্বাভাবিক কঠিন, গুরুমণ্ডল তার চেয়ে বেশি কঠিন, আর কেন্দ্রমণ্ডল নরম অবস্থাতে আছে, গলিত অবস্থাতে আছে। তার মানে সঠিক উত্তর হচ্ছে সি, অপশন সি হচ্ছে, সরি এখানে গ, অপশন গ তে যেটা আছে সি, এটা হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে। 4 নম্বরে বলছে ভূত্বক গঠনকারী উপাদানের মধ্যে সিলিকনের পরিমাণ কত। ভূত্বক গঠনকারী প্রধান উপাদান হচ্ছে অক্সিজেন, যেটা 42.8% আছে অক্সিজেন। ঠিক আছে, এটা প্রধান উপাদান। আর দ্বিতীয় প্রধান উপাদান হচ্ছে সিলিকন, যেটা 27.8% আছে সিলিকন। আচ্ছা, আর তাহলে আমরা উত্তর এখানে পেয়ে যাচ্ছি 5.5% আছে হচ্ছে লোহা এবং 8% আছে হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে এখানে সঠিক উত্তর যে 27.8 হবে, এটা আমরা এর মধ্যে বুঝে গিয়েছি, তাই না? তো সঠিক উত্তর হচ্ছে অপশন গ, 27.8%। 5 নম্বর কোশ্চেন, নিচের কোন স্তরটি তরল। বহিঃকেন্দ্রমণ্ডল, অন্তর্গুরুমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল। দুইটা অন্তর্কেন্দ্রমণ্ডল হয়ে গিয়েছে, একটা আমি কেটে দিয়ে লিখতেছি বহিঃকেন্দ্রমণ্ডল। ঠিক আছে, তো কোন স্তরটি তরল। একদম পৃথিবীর যে কেন্দ্র, একদম কেন্দ্রটা, সেটাই মূলত তরল অবস্থাতে আছে টেম্পারেচার অনেক বেশি হওয়ার কারণে, যেটাকে বলা হয় অন্তঃকেন্দ্রমণ্ডল। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন গ, অন্তঃকেন্দ্রমণ্ডল। ঠিক আছে। 6 নম্বর কোশ্চেন, কেন্দ্রমণ্ডল পৃথিবীর মোট ওজনের শতকরা কত ভাগ। কেন্দ্রমণ্ডলের ওজন একটু বেশি, কারণ এইখানে ভারী ভারী যে উপাদানগুলো আছে সেগুলো আছে। কারণ দেখো কেন্দ্রমণ্ডল গঠন হয়েছে নিকেল এবং লোহা দিয়ে। তো নিকেল এবং লোহা ভূপৃষ্ঠ গঠনকারী উপাদানগুলোর মধ্যে সবচেয়ে ভারী উপাদান, যে কারণে পৃথিবীর কেন্দ্রমণ্ডল একটা বড় অংশ, প্রায় 31.5% ওজন ধরে রেখেছে সারা পৃথিবীর ওজনের। ঠিক আছে। আচ্ছা, পৃথিবীর কেন্দ্রভাগ গঠনে ভারী উপাদানগুলো হলো, কিছুক্ষণ আগে আমি বলে ফেলেছি যে নিফে বলা হয়, তাই না? নিফে। তো Ni তে হচ্ছে নিকেল এবং Fe তে হচ্ছে ফেরাস বা ফেরিক, যেটাকে বলা হয় লোহা। তাহলে নিকেল এবং লোহা এবং নিকেল থাকবে, বাট তামা থাকবে না। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ক। ঠিক আছে। 8 নম্বর কোশ্চেন আমরা দেখি যে ভূত্বকের গড় গভীরতা কত। ভূত্বক বলতে বোঝাচ্ছে কি, যে পৃথিবীর যে একদম উপরে যে লেয়ারটা আছে অশ্বমণ্ডল, রাইট? এই ভূত্বক বলতে বোঝানো হচ্ছে এখানে অশ্বমণ্ডল। তো অশ্বমণ্ডলের গড় গভীরতা কত? এটা মহাদেশের নিচে সর্বোচ্চ, মহাসাগরের নিচে সর্বনিম্ন, বাট এর গড় হচ্ছে 20 কিলোমিটার। আমরা 20 কিলোমিটারই পড়ে থাকি, তো এর গড় গভীরতা হচ্ছে 20 কিলোমিটার পর্যন্ত। পরের কোশ্চেন, ভূপৃষ্ঠের কঠিন আবরণ কি নামে পরিচিত। ভূপৃষ্ঠের উপরে যে উপরে কঠিন আবরণ, সেটাকে ভূত্বক বলে। এটা আমরা কোশ্চেনের মধ্যে সিকিউতেও দেখেছি, যে সিকিউতে বারবার এই কোশ্চেনটা এসেছে। তো ভূত্বক কাকে বলে, এই সংজ্ঞাটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। 10 নম্বর কোশ্চেন, অশ্বমণ্ডল ও গুরুমণ্ডল বিচ্ছেদকারী তলকে কি বলে। তো দেখো অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, তিনটা লেয়ার আছে আমাদের ভূ অভ্যন্তরীণ গঠনের। তার মধ্যে অশ্বমণ্ডল গুরুমণ্ডলের মধ্যে একটা লেয়ার এবং গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডলের মধ্যে একটা লেয়ার। তো অশ্বমণ্ডল এবং গুরুমণ্ডলের মধ্যে যেটা, সেটাকে বলে মোহ বিযুক্তি, এবং গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডলের মধ্যে যেটা আছে, এখানে আমি লিখে দিচ্ছি, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মধ্যে যে তলটা আছে সেটাকে বলে গুটেনবার্গ বিযুক্তি রেখা। তো এখানকার সঠিক উত্তর হচ্ছে খ নম্বর, মোহ বিযুক্তি। আর গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডলের মধ্যে আছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। বুঝছো? আবার এই যে গুরুমণ্ডল, এই গুরুমণ্ডলের যে দুইটা স্তর, একটা হচ্ছে বহিঃগুরুমণ্ডল আর একটা হচ্ছে অন্তঃগুরুমণ্ডল, এটা এর মধ্যে আছে কনরাড বিযুক্তি রেখা। ঠিক আছে, সরি এটা আমি ভুল লিখলাম। এটা হচ্ছে সিয়াল স্তর এবং সীমা স্তরের মধ্যে যে লেয়ারটা আছে, সীমা এবং সিয়াল উপরে থাকবে, এর মধ্যে যে লেয়ারটা আছে সেটা হচ্ছে কনরাড বিযুক্তি রেখা। ঠিক আছে, ওকে। এবার আমরা বায়ুমণ্ডল বায়ু দূষণে আসবো। এইখানে যে 10টা এমসিকিউ দেওয়া হয়েছে, এই 10 ধরনের এমসিকিউ তোমার পরীক্ষাতে আসবে। জাস্ট বিলিভ করো, এই 10 ধরনের এমসিকিউ তোমার এখানে আসবে। আর এর বাইরে তোমার হচ্ছে ওই যে বাংলাদেশের যে ভূপ্রকৃতি, সেখান থেকে এমসিকিউ আসবে। বায়ুমণ্ডলের এই এমসিকিউ গুলো খুব বেশি সহজ। রাসায়নিক গঠনের ভিত্তিতে বায়ুমণ্ডলকে কয় ভাগে ভাগ করা হয়েছে? একটা হচ্ছে বিষমমণ্ডল আর একটা সমমণ্ডল। তার মানে দুই ভাগে ভাগ করা হয়েছে। রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে দুই ভাগ, সমমণ্ডল, বিষমমণ্ডল। 90 কিলোমিটার পর্যন্ত সম, ওর উপরে গেলে বিষম। 12 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলের শতকরা 99% কোন দুটি গ্যাস দখল করে আছে? তো বায়ুমণ্ডল গঠনকারী প্রধান গ্যাস হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন আছে 78.8
78.8% হচ্ছে নাইট্রোজেন, আর 21.98% হচ্ছে অক্সিজেন। তো তুমি যদি এই দুইটা যোগ করো তো দেখো 99% হয়ে যাচ্ছে। তার মানে অক্সিজেন এবং নাইট্রোজেন, বা নাইট্রোজেন এবং অক্সিজেন, নাইট্রোজেন যেহেতু বেশি এটা আগে লিখতে হবে, তো নাইট্রোজেন এবং অক্সিজেন হচ্ছে সঠিক উত্তর। একটা চিত্র দেওয়া আছে, চিত্র থেকে তোমাকে 13 নম্বর কোশ্চেনের উত্তর করতে হবে। উদ্দীপকের ক চিহ্নিত উপাদানটির নাম কি? তো ক চিহ্নিত হচ্ছে এটা, তো 78.08, তার মানে বুঝতে পারতেছো এটা নাইট্রোজেন, এটাই বায়ুমণ্ডল গঠনকারী প্রধান উপাদান। তো এটা মনে রেখো, বুঝছো, এটা হচ্ছে নাইট্রোজেন এবং বায়ুমণ্ডল গঠনকারী প্রধান উপাদান হচ্ছে এটা, নাইট্রোজেন বায়ুমণ্ডল গঠনকারী প্রধান উপাদান। ওকে, সমমণ্ডল ভূপৃষ্ঠ থেকে উপরে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? আমি আলোচনা করতে এই কথাটা মনে হয় 10-12 বার বলে ফেলেছি, যে ভূপৃষ্ঠ থেকে প্রায় 90 কিলোমিটার পর্যন্ত অঞ্চলকে বলা হয় সমমণ্ডল, এবং এর উপরে গেলে সেটাকে বলা হয় বিষমমণ্ডল। 15 নম্বর কোশ্চেন, কোন গ্যাস রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন নাকি হিলিয়াম? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন এগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, বাট হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, যে কারণে এটাকে বলা হয় তোমার হচ্ছে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না। তোমরা যারা কেমিস্ট্রি পড়েছো দেখবা যে হিলিয়ামের অবস্থান যে পর্যায় সারণী আছে, হ্যাঁ, তো পিরিয়ডিক টেবিল যেটাকে আমরা বলি, তার একদম ডান দিকে মানে 18 নম্বর যে কলামটা আছে সেইখানে, তো 18 নম্বর কলমের এগুলো সবই নিষ্ক্রিয় গ্যাস, এগুলা তোমার কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। দেখবা 2 নম্বর গ্যাস, 2 নম্বর উপাদানই হচ্ছে হাইড্রোজেন। তো দেখবা হিলিয়াম হচ্ছে হাইড্রোজেন হচ্ছে, সরি হিলিয়ামের কথা বলছি, হাইড্রোজেন হচ্ছে এইখানে, আর হিলিয়াম হচ্ছে ঠিক এইখানে 18 নম্বরে, আর এটা হচ্ছে 1 নম্বরে। তো প্রথম রোটাতে এমনই। তো এই 18 নম্বরে যেগুলো আছে এগুলো সব হচ্ছে নিষ্ক্রিয়, এগুলো কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। 16 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলের নিম্ন স্তরে অবস্থান করে, মানে বায়ুমণ্ডলের একদম নিচে কি অবস্থান করে? লবণ কণিকা, ধূলিকণা, জলীয় বাষ্প নাকি জৈব অজৈব কণিকা? বায়ুমণ্ডলের সবচেয়ে নিচে থাকে জলীয় বাষ্প। তুমি যেখানে দাঁড়িয়ে আছো তোমার পায়ের নিচের ওই স্টেজেও জলীয় বাষ্প আছে, জলীয় বাষ্প সব জায়গাতে থাকে, ঠিক আছে? তো এটা সঠিক উত্তর, জলীয় বাষ্প বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরে অবস্থান করে। 17 নম্বর কোশ্চেন, কার্বন ডাই অক্সাইড কি ধরনের গ্যাস? কার্বন ডাই অক্সাইড একটা স্থায়ী গ্যাস, বুঝছো, এটা তুমি কখনো এলিমিনেট করতে পারবে না। কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে স্থায়ী গ্যাস, এবং এটা প্রয়োজনীয়, বুঝছো, এটা অত্যন্ত প্রয়োজনীয়। কারণ কার্বন ডাই অক্সাইড না থাকলে তোমার যে প্রাণী জগৎ, জীব ইয়াগুলো আছে, উদ্ভিদ জগৎ আছে, তারা সালোক সংশ্লেষণই করতে পারবে না। 18 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলের মূল কারণ কোনটি? মূল কারণ না, এটা হবে মূল উপাদান। বায়ুমণ্ডলের মূল উপাদান কোনটি? বায়ু দূষণের, ও সরি, ঠিক আছে, আমি এটা ভুল লিখে ফেললাম, এটা হচ্ছে বায়ু দূষণের মূল কারণ কোনটি? বায়ু দূষণের মূল কারণ কোনটি? অপশন হচ্ছে কার্বন ডাই অক্সাইড, মিথেন, সিএফসি নাকি চামড়া শিল্পের বজ্র। চামড়া শিল্প দিয়ে নরমালি মাটি দূষণ হয়, বায়ু খুবই কম হয়। তো কার্বন ডাই অক্সাইড হচ্ছে বায়ু দূষণের মূল কারণ। কার্বন ডাই অক্সাইড হচ্ছে তোমার বায়ুর সাথে মিশে টেম্পারেচারটা বাড়ায় এবং অ্যাসিড বৃষ্টি পর্যন্ত নিয়ে যায়। 19 নম্বর কোশ্চেনের জন্য একটা উদ্দীপক পড়তে হবে। শিরিন যতবারই তাদের ফ্রিজ স্টিক খোলে ততবারই লক্ষ্য করে যে ফ্রিজ স্টিক খোলার সাথে সাথে এক ধরনের সাদা ধোঁয়া নির্গত হয়। শিরিন এ ধোঁয়ার কোনো কারণ খুঁজে পায় না। আচ্ছা, এই যে সাদা ধোঁয়া যেটা নির্গত হয় এটা হচ্ছে কি? এটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, তাই না? তো এই সাদা ধোঁয়াটা হচ্ছে সিএফসি গ্যাস বা ক্লোরোফ্লোরোকার্বন, যেটা মূলত আমাদের বায়ু দূষণ ঘটায়। ঠিক আছে, তো আমরা বলি না যে ফ্রিজ থেকে, এসি থেকে যে সাদা ধোঁয়া বের হয়, এটা কি বা এটা কোত্থেকে উৎপন্ন হয়? এটা হচ্ছে সিএফসি গ্যাস, ক্লোরোফ্লোরোকার্বন। আবার অনেকে আমরা ভাবি যে ক্লোরোফ্লোরোকার্বনের কথা তো পড়ি, এটা আসলে কোথায় থাকে এটা তো দেখি না কখনো। তোমরা দেখো বাট বুঝতে পারো না, তোমরা মনে করো জলীয় বাষ্প, না, জলীয় বাষ্প না, এটা ক্লোরোফ্লোরোকার্বন। তো এ ধোঁয়ার প্রভাবে কি হয়? উষ্ণতার ভারসাম্য বিঘ্নিত হয়, ডেফিনেটলি। টেম্পারেচার বেড়ে যায়, তাপমাত্রা বৃদ্ধি পায়, ডেফিনেটলি। জলবায়ু পরিবর্তন ঘটে, ডেফিনেটলি। তার মানে সঠিক উত্তর হচ্ছে তিনটাই কারেক্ট, ঘ নম্বর হচ্ছে সঠিক উত্তর। তো এইখানে যে কোশ্চেন দেখলা, যে 20টা এমসিকিউ দেখলা, মোরলেস এমন কোশ্চেনই তোমার এসএসসি পরীক্ষাতে আসবে যে 7টা সিকিউ আমরা সলভ করেছি, এই 7টাই এর মধ্য থেকেই আসবে, 2টা চ্যাপ্টার থেকে কোশ্চেন হলে। কি বুঝতে পারছো? তো এই ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস ছিল। তোমরা কতটা গুরুত্ব দিয়ে করেছো জানি না, বাট অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস ছিল। এভাবে ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের উপর, জিওগ্রাফির অন্যান্য সাবজেক্টের ক্লাস দিব। এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত ফ্রিতে ক্লাসগুলো চলবে। তো ফ্রি ক্লাস অনুরোধ থাকবে একটু মনোযোগ দিয়ে করো, ঠিক আছে? ফ্রি ক্লাসে অনেকে মানে একদমই মনোযোগ থাকে না। পেইড ক্লাসে দেখা যাচ্ছে সবাই পড়ার টেবিলে যত মনোযোগ নিয়ে ক্লাসটা করতে বসে টাইমলি, ফ্রি ক্লাসে এই মনোযোগটা সবার আসে না। তো একটু ট্রাই করো মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য। ফ্রি নট মিনস যেটা বাজে, ঠিক আছে? ফ্রি বলতে বোঝায় যার জন্য কোনো টাকা নেওয়া হচ্ছে না, ঠিক আছে? বাট সার্ভিসের দিক থেকে এটা ডেফিনেটলি মানে টপ নচ। মানে আমাদের পেইড বেসের ক্লাসের মান যেমন, এইটাও ওয়ান একই ক্যাটাগরির। তো একটা পেইড বেসের ক্লাস তুমি যখন ফ্রিতে পাচ্ছ, তো সেটা একটু গুরুত্ব দিয়ে করাই মনে হয় ভালো, বুঝছো?
তো একটু গুরুত্ব দিয়ে কইরো, এভাবে এইচএসসি পরীক্ষাতে কোশ্চেন আসবে, এভাবে তোমাকে আনসার করতে হবে। তো ধন্যবাদ তোমাদেরকে সম্পূর্ণ ক্লাসটা করার জন্য। ঈদের ছুটি আজকে থেকে, এখন থেকে আগামী এক সপ্তাহ ঈদের ছুটি। ঈদের ছুটির পরে আবার তোমাদের সাথে দেখা হবে লাইভ ক্লাসে, রেকর্ডেড ক্লাসে। আর আমাদের পেইড ব্যাচের ক্লাস তো শুরু হবে, মানে এইচএসসি পরীক্ষার আগেই ভর্তি শুরু হয়ে যাবে, তার আগেই কিছু ক্লাস শুরু হয়ে যেতে পারে। তো পেইড ব্যাচের ক্লাসও তোমাদের সাথে অবশ্যই অ্যাডমিশনের ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। তো ততক্ষণ ভালো থেকো, সুন্দর একটা ঈদ কাটুক, ঈদ মোবারক তোমাদেরকে। আসসালামু আলাইকুম।